সাউন্ড শোনা যাচ্ছে। স্যার বলেন। আমার কোশ্চেন ছিল যে আমি মানে আপনি বলছিলেন যে গতকালকে একটাতে 15% কিন্তু নর্মাল সব ট্রেডিং এর ক্ষেত্রে 7% ভ্যাট দেওয়া হয়, তাহলে 15% কোনগুলোতে হবে? মানে নর্মাল ট্রেডিং এর ক্ষেত্রে সবগুলোতে নর্মালি আদার্সে যে 7% দেওয়া হয়, হুম আর আপনি বলছিলেন যে 7% আদার্স ট্রেডিং এর ক্ষেত্রে বা সাপ্লাইয়ের ক্ষেত্রে ভ্যাট দেওয়া হয়, কিন্তু 15% কোনগুলা? 15% হচ্ছে এই আমরা যা যা শিখলাম এগুলা বাইরে যা আছে বাকি সব 15%। আর আমরা 7% 7% তো কোনো রেট পৃথিবীতে 7.5? নাই। যারা ট্রেডিং বিজনেস করে, যাদের বিজনেসের ধরনটা হচ্ছে ট্রেডিং, ট্রেডার হিসেবে বিজনেস করে, কিনে বিক্রি করে, কিনে বিক্রি করে, এখানে কোনো তারা মডিফিকেশন করে না, সেটা হচ্ছে ট্রেডিং। ট্রেডিং বুঝেন কিনা সেটা তো বুঝার বিষয়। জি ট্রেডিং স্যার, হচ্ছে কিনে আপনি বিক্রি যেভাবে করবো। প্রোডাক্টটা কিনছেন ঠিক সেভাবে বিক্রি করছেন, এখানে আপনি কোনো ধরনের আকার আকৃতি প্রকৃতি গুণগত মান কোনো কিছু পরিবর্তন করছেন না, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাটারি রেট হচ্ছে 7.5%। তাহলে আর স্যার তাদের নর্মালি যে দোকান থেকে কিনি সবগুলাতে 7.5, জি স্যার, আর আর 15 যেগুলো কি আমরা শুধু অ্যাবনরমালি কিনি ম্যানুফ্যাকচারিং না, এ? বুঝি নাই। আর 15% কি ম্যানুফ্যাকচারিং এ আর ইম্পোর্টে শুধু? জি না ম্যাডাম, উল্টাপাল্টা আনসার দিলে হবে না। স্যার এই দুইটাতে একটু যারা ট্রেডার কনফিউজ যারা হয়েছে। ট্রেডার তারাও 15% রেটে ভ্যাট দিতে পারবে, ঠিক আছে। যারা ট্রেডার, এখানে বুঝতে হবে একটু, প্রথম ক্লাসে তো আপনি ভ্যাটের সবকিছু বুঝে যাবেন না, কি সময় লাগবে না? হ্যাঁ, জি স্যার। সেটি পর্যন্ত ম্যাচুরিটি হতে সময় লাগবে, একটু ওয়েট করেন, ওই ম্যাচুরিটি হয়ে যাবে তখন আর আপনি এই কোশ্চেনটা করবেন না, ঠিক আছে ম্যাডাম? জি স্যার। জি, ধন্যবাদ। তো আমরা আজকে শুরু করব থিওরি দিয়ে নাকি ম্যাথ দিয়ে, কোনটা বেটার? স্যার থিওরি। থিওরি দিয়ে না? ওকে, ভালো। বাকিরা কি বলেন? জি স্যার, থিওরি দিয়ে শুরু করি, আগে ম্যাথ করলে পরে আর থিওরি মাথায় ঢুকবে না। Okay, ম্যাথ দিলে ভালো স্যার। ঠিক আছে। এরপর যদি ম্যাথ মাথা না ঢুকে সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো দায় দায়িত্ব নেই, রাইট? স্যার ম্যাথ দিয়ে শুরু করলে ভালো হয় স্যার, মাথা খালি আছে আমার। তো থিওরি দিয়ে শুরু করলে আমাদের কোনো সমস্যা না, আমরা করতেই পারি। আমরা আজকের ক্লাসের দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে ভ্যাটের এবং ভ্যাটের রেজিস্ট্রেশন এবং টার্নওভার এনলিস্টমেন্ট, তার মানে রেজিস্ট্রেশন রিলেটেড অংশটুকু আজকে আমরা শিখবো, এটা হলো থিওরিটিক্যাল পার্ট এবং রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের ব্যাপারটা। আর আরেকটা পার্ট হচ্ছে আমরা যে ইম্পোর্ট করি, ইম্পোর্ট স্টেজে কাস্টম যে আমাদের কাছ থেকে ডিউটি কালেক্ট করে সেটার জন্য একটা অ্যাসেসমেন্ট করে, সেই অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে তারা একটা অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করে এবং ওই অ্যাসেসেবল ভ্যালুর উপর বেসিস করে কিছু ফর্মুলা আছে, সেটার বেসিসে বিভিন্ন ধরনের ডিউটিগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে, সিডি, আরডি, এসডি, ভ্যাট, এটি, এই ছয়টা ডিউটি আমাদের কাছ থেকে কি করে কালেক্ট করে। সাকিব একটা পোলা বুঝছো, এই হালে পড়ে না। ভাই মিউট করেন, মিউট করেন। তাদের কাছে কি মনে হয় আমরা কোন সভ্য ক্লাসে আছি এখন স্যার? মনে হয়? বাকিরা কি বলেন? সিএ প্রফেশনের যারা স্টুডেন্ট আছেন তাদের কোয়ালিটিটা থাকবে হাই, অনেক হাই। তা আপনাদের যদি এত লো লেভেলের লোকজন ক্লাসে এভাবে করে তো সমস্যা, কিভাবে আমরা আগাবো বলেন তো? দেশ আগাবে কিভাবে? তো কাস্টমস যে অ্যাসেসমেন্ট করে সেখানে ডিউটি যেটা কালেকশন করে, আমরা ম্যাথ পার্টে শিখবো কিভাবে অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করে, কিভাবে ডিউটি ক্যালকুলেশন করে, পরবর্তীতে সেই যে ইম্পোর্টের র মেটেরিয়ালসটা ফ্যাক্টরিতে কিভাবে আসে সেখান থেকে বিক্রি করার সময় কিভাবে ব্যাটের মেকানিজম হয়, টোটালটা শিখবো। ওকে, তো আমরা যেহেতু থিওরির পক্ষে সবাই ভোট দিয়েছেন ম্যাক্সিমাম, আমরা থিওরি দিয়ে শুরু করছি। প্রথম যে কাজটা আমরা করব, আমরা গত ক্লাসে একটা জায়গায় পড়েছিলাম, মনে আছে কিনা, যে 30 লাখের উপরে 50 লাখ পর্যন্ত যদি কোনো টার্নওভার হয় তাহলে সেটা কোন ক্যাটাগরিতে পড়বে? কি বলেছিলাম? এনলিস্টমেন্ট। টার্নওভার এনলিস্টমেন্ট, রাইট। আর যদি 50 লাখ টাকার উপরে চলে যায় সেক্ষেত্রে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন, সেক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন। তাহলে 50 লাখের উপরে গেলে ভ্যাট, আর 30 লাখের উপরে 50 লাখ পর্যন্ত হলে টার্নওভার। ক্লিয়ার? আর যদি 30 লাখের নিচে হয় তাহলে কিছু করা কিছুই লাগবে লাগবে না, তাহলে কিছুই করা লাগবে না, রাইট। তো আজকে আমাদের ওই আলোচনাটা কাজে লাগবে। দেখেন এখানে স্ক্রিনে কি দেখা যাচ্ছে, লেখা আছে যে টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট। টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্টের ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স হচ্ছে 4%, যদি এটা 30 লাখের উপর যদি টার্নওভার হয়, আর কি 50 লাখ পর্যন্ত, 50 লাখ যদি এক্সিড না করে, তাহলে 30 লাখের উপরে 30 লাখ প্লাস আর 50 লাখ পর্যন্ত এই রেঞ্জের যদি টার্নওভার হয় সেটাকে আমরা কি বলবো? টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট করতে হবে, রাইট। আর যদি 50 লাখের উপরে চলে যায় সেক্ষেত্রে কি বলেছিলাম?
রেজিস্ট্রেশন ভ্যাট রেজিস্ট্রেশন, ভ্যাট রেজিস্ট্রেশন কি রেজিস্ট্রেশন? মূল শব্দ ভ্যাট হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন আর হচ্ছে টার্নওভার, রাইট? 50 লাখের উপরে গেলে ভ্যাটের আওতায়, আর 50 লাখের মধ্যে থাকলে 23 লাখের উপরে সে হচ্ছে টার্নওভারের আওতায়। এই দুইটা শব্দ মেইন, ক্লিয়ার? এবং গত ক্লাসে আমরা শিখেছিলাম যে টার্নওভার বলতে আমরা যে কোনো সেলস বা রেভিনিউটাকে বুঝাই, রাইট? এখানেও তাই, জি শুধুমাত্র সেই টার্নওভার থেকে কয়েকটা জিনিস বাদ দিতে বলছিলাম। কি কি? যদি কোনো এক্সেম্পটেড সেলস থাকে আর কোনো অ্যাসেট বিক্রির টাকা থাকে, রাইট? বলছিলাম কিনা? জি স্যার বলছিলেন। রাইট। এখন কোনো একটা বিজনেস ভ্যাট রেজিস্ট্রেশন আওতায় আসবে কিনা সেটার জন্য এখানে অনেকগুলো কোশ্চেন আছে। যদি এই কোশ্চেনগুলো আনসার ইয়েস হয় একরকম, নো হলে আরেক রকম, রাইট? দেখেন এখানে বলছে যে প্রথম কোশ্চেনটা কি, যে আপনি যে গুডস বা সার্ভিসটা সাপ্লাই দিচ্ছেন সেটা উপর কি এসডি হয়, সাপ্লিমেন্টারি ডিউটি হয়? তাহলে যেই গুডস বা সার্ভিসের উপর সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল, সেটা সেই ধরনের গুডস এবং সার্ভিসগুলো সরাসরি কোথায় চলে যাবে? ভ্যাট রেজিস্ট্রেশনের আওতায় চলে যাবে। কোথায় চলে যাবে স্যার? তাহলে আমরা গত ক্লাসে শিখছিলাম যে সাপ্লিমেন্টারি ডিউটি কোন শিডিউলে পাওয়া যায়? সেকেন্ড শিডিউলে। সেকেন্ড শিডিউলে। তার মানে হচ্ছে সেকেন্ড শিডিউলে যেসব গুডস বা সার্ভিসের নাম আছে তারা সবাই কি ভ্যাট রেজিস্ট্রেশনের আওতায়। তাদের ক্ষেত্রে আর ওই টার্নওভার হবে কিনা, ভ্যাট হবে কিনা সেটা হিসাব করা লাগবে না। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে সেকেন্ড শিডিউলে যারা আছেন তারা সবাই ভ্যাট রেজিস্ট্রেশনের আওতায় যেতে হবে, ক্লিয়ার? যদি এমন হয় যে এসডি অ্যাপ্লিকেবল না, দ্যাট মিন্স সেকেন্ড শিডিউলে নাই, তাহলে সেকেন্ড কোশ্চেন হচ্ছে তারা কি কোনো টেন্ডারে বা ওয়ার্ক অর্ডারে পার্টিসিপেট করে? যদি আনসার হয় ইয়েস, তারা টেন্ডারে পার্টিসিপেট করে বা ওয়ার্ক অর্ডারের মাধ্যমে কোনো কাজে পার্টিসিপেট করে, তাহলে ইয়েস হলে সে ভ্যাট রেজিস্ট্রেশনের আওতায় যাবে। আর যদি না নো হয় তাহলে সেকেন্ড কোশ্চেন তার জন্য, সে কি ইম্পোর্টার অর এক্সপোর্টার? যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে, যাদের আপনার আইআরসি, ইম্পোর্ট করলে আইআরসি থাকবে, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর যদি এক্সপোর্ট করে তাহলে ইআরসি থাকবে, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। যাদের আইআরসি বা ইআরসি আছে তাদের ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে, আর যদি আইআরসি বা ইআরসি নাই তাদের ক্ষেত্রে পরের কোশ্চেন। এখন বলছে যে আপনার প্রতিষ্ঠানটা কি কোনো ফরেন অর্গানাইজেশনের ব্রাঞ্চ, লিয়াজ অফিস বা প্রজেক্ট অফিস হিসেবে কাজ করছে, অথবা আপনি কি একজন ভ্যাট এজেন্ট? এই চারটার মধ্যে কোনোটা যদি ইয়েস হয় তাহলে ভ্যাট রেজিস্ট্রেশন যাবে, আর যদি নো হয় তারপর গিয়ে আমরা এখন ক্যালকুলেশন করব। দ্যাট মিন্স এই যে উপরে কোশ্চেনগুলা ইয়েস হলে এদের ক্ষেত্রে ম্যান্ডেটরিলি কি তাদেরকে ভ্যাট রেজিস্ট্রেশনের আওতায় যেতে হবে। সেক্ষেত্রে টার্নওভার কত সেটা ক্যালকুলেশন করার প্রয়োজন নাই। তাদের ক্ষেত্রে এগুলোর আনসার যদি ইয়েস হয় তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে কম্পালসরি ভ্যাট রেজিস্ট্রেশন। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে Yes, sir. আর যদি উপরে সবগুলো আনসার নো হয়, সবগুলো আনসার কি হয়? নো হয়, যদি তাহলে no- দেখতে হবে যে তার টার্নওভার কত। তাহলে আগে উপরে কোশ্চেনগুলোর কোনোটা আনসার যদি ইয়েস হয় তাহলে আর টার্নওভার চেক করার দরকার নাই, সরাসরি কি হবে? ভ্যাট রেজিস্ট্রেশন। আর যদি এখানে উপরে কোশ্চেনগুলো আনসার ইয়েস না হয়, নো হয়, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে তার টার্নওভারটা কত। দেন টার্নওভার যদি 50 লাখের উপরে হয় তাহলে ভ্যাট রেজিস্ট্রেশন আওতায়, যদি 50 লাখের নিচে 30 লাখের উপরে থাকে এই মাঝামাঝি তাহলে কি হবে? টার্নওভার ট্যাক্সের আওতায়। যদি 30 লাখের নিচে হয় তাহলে কি হবে? নিচে রেড কালার করা আছে, কি হবে এটা? কিছুই করতে হবে না, তাই না? নো ভ্যাট রেজিস্ট্রেশন বা নো টার্নওভার এন্ড ট্যাক্স অ্যালিজমেন্ট। তাহলে এই যে স্লাইডটা, এইটা বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? স্যার টেন্ডার মানে কি? টেন্ডার মানে কি? মহাবিপদের কোশ্চেন। টেন্ডার মানে হচ্ছে দরপত্র। কি পত্র? দরপত্র। যখন কোনো প্রতিষ্ঠান কোনো কিছু পারচেজ করে তারা কি করে? বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে কোটেশন চায়। কি চায়? কোটেশন চায়। তো এরকম টেন্ডারের মাধ্যমে যদি দরপত্র আহ্বান করে সেই ক্ষেত্রে তার এগেইনস্টে যদি কেউ সাপ্লাই দেয়, যেমন মনে করেন গভর্নমেন্ট কোনো কিছু কিনবে, তারা পত্রিকায় দরপত্র আহ্বান করে না, টেন্ডার আহ্বান করে না। আপনি কি ভাই স্যার এই শব্দের সাথে এই প্রথম পরিচিত হলেন? না স্যার আমি মিক্স করে ফেলছিলাম বলতেছি। তো একটু মনে রাখতে হবে, হ্যাঁ? তাহলে এই এই স্লাইডের মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে, কোথাও প্রবলেম আছে বুঝতে? স্যার আইআরসি আর ইআরসি বলতে কি বুঝেছিলেন? আইআরসি বলছিলাম ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর ইআরসি বলছিলাম এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। কোনো অসুবিধা আছে কিনা? না স্যার। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এইটুকু তো বুঝেছি যে কোন ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে, কোন ক্ষেত্রে টার্নওভার লিস্টের মাথায় যাবে, আর কোন ক্ষেত্রে ভ্যাট বা টার্নওভার কোনোটাই লাগবে না। এইটুকু কি আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এখন গত ক্লাসে মনে আমরা একটু আলোচনা করেছিলাম যে বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান আছে কিনা যাদের বাংলাদেশে অনেক জায়গায় শোরুম আছে, আলাপ করছিলাম না স্যার? স্যার বাটার কথা বলছিলেন করে। রাইট। তাহলে যাদের একের অধিক প্রতিষ্ঠান মানে শোরুম আছে, অথবা কি বিজনেস ইউনিট আছে, অথবা একই কোম্পানির বিভিন্ন জায়গায় শোরুম আছে, অথবা তার ওয়্যার হাউস আছে, অথবা গোডাউন আছে, যাই হোক ফ্যাক্টরি আছে, তাহলে এই ধরনের প্রতিষ্ঠান যদি
সিমিলার অর আইডেন্টিক্যাল গুডস সাপ্লাই করে এবং সেন্ট্রালি বুকস অফ অ্যাকাউন্ট সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করে, তাহলে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়্যার হাউসের জন্য, প্রত্যেকটা শোরুমের জন্য আলাদা আলাদা ভ্যাটের রেজিস্ট্রেশন নেওয়া লাগবে না, কোম্পানির জন্য অ্যাজ এ হোল একটা নিলে চলবে, এটা বলেছিলাম রাইট? স্যার এই সবগুলা মিলে একটা যে রেজিস্ট্রেশন সেটাকে বলে সেন্ট্রাল রেজিস্ট্রেশন। সেটাকে কি বলে? সেন্ট্রাল রেজিস্ট্রেশন। তাহলে সেন্ট্রাল রেজিস্ট্রেশন আওতায় কে যাবে? এই যে এখানে কোশ্চেন দেওয়া আছে দেখেন, বলছে যে সে কি একের অধিক স্থান থেকে সাপ্লাই করে? ইয়েস, যেহেতু অনেকগুলো শোরুম আছে। ইয়েস। সে কি আইডেন্টিক্যাল ও সিমিলার গুড সাপ্লাই করে? ইয়েস। সে কি সেন্ট্রালি বুকস অফ অ্যাকাউন্ট সফটওয়্যারের মধ্যে মেইনটেইন করে? ইয়েস। তাহলে এই তিনটা কোশ্চেনের আনসার যদি ইয়েস হয়, তিনটা কোশ্চেনের আনসার যদি কি হয়? ইয়েস হয়, তাহলে সেন্ট্রাল রেজিস্ট্রেশন হবে। এই তিনটা কোশ্চেনের কোনো একটা আনসার যদি নো হয়, তাহলে কি হবে? সেটা Central registration, স্যার। সেন্ট্রাল রেজিস্ট্রেশন হবে না। নো হইলেই চলে যাবে কোথায়? ইউনিট রেজিস্ট্রেশন। ইউনিট রেজিস্ট্রেশন, স্যার। ইউনিট রেজিস্ট্রেশন। মানে প্রত্যেকটা শোরুমের জন্য আলাদা আলাদা করে তাকে রেজিস্ট্রেশন নিতে হবে। ক্লিয়ার? আর ব্যতিক্রম হচ্ছে টোবাকো বিজনেসের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? তামাক জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, সেই ক্ষেত্রে কোনো এইসব কোশ্চেনের কোনো কথা নাই। তামাক জাতীয় প্রোডাক্ট হলে সরাসরি কোথায়? ইউনিট দেখেন রেজিস্ট্রেশন। বাম পাশে লেখা আছে সরাসরি ইউনিট রেজিস্ট্রেশন। তাহলে পরীক্ষা যদি আসে, একটা বিজনেস প্রতিষ্ঠান এই টোবাকো প্রোডাক্ট সাপ্লাই দেয়, তার একের অধিক শোরুম আছে, এসে বিভিন্ন কিছু পেশায় আপনার বললো, তখন আপনি কি সফটওয়্যারের মাধ্যমে সবকিছু মেনটেন করে সবকিছু বললো, আপনার আনসার কি সেন্ট্রাল রেজিস্ট্রেশন হবে না ইউনিট রেজিস্ট্রেশন হবে? ইউনিট ইউনিট রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন, স্যার। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছি? পরীক্ষা আপনাকে বিভিন্ন তথ্য দিয়ে কি করবে? কনফিউজ করে ফেলবে। আপনি যদি ক্লিয়ার নলেজ না থাকে, টোবাকোটা খেয়াল না করেন, তখন দেখবেন যে আপনি দেখবেন যে তিনটা কোশ্চেন আনসার ইয়েস, কিন্তু আসলে তো প্রোডাক্ট সে সাপ্লাই দিচ্ছে টোবাকো। তাহলে কি তার কাছে কি এই কোশ্চেনগুলো অ্যাপ্লিকেবল? স্যার, নো স্যার। তাহলে সেন্ট্রাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যদি কোনো তথ্য দেওয়া থাকে, সেন্ট্রাল রেজিস্ট্রেশন হবে না ইউনিট রেজিস্ট্রেশন হবে, আমরা কি আলাদা করতে পারবো? জি স্যার। স্যার, পাবেন। ওকে, এখানে সেন্ট্রাল রেজিস্ট্রেশন অনেকগুলো গাইডলাইন আছে, এগুলো সামারি আমরা দিয়েছি। এখানে হচ্ছে ভ্যাট অনলাইন রেজিস্ট্রেশনের জন্য কি কি ইনফরমেশন লাগে সেগুলো এখানে চেয়েছে। তো একটা বিজনেসের ভ্যাট রেজিস্ট্রেশন নিতে গেলে সেক্ষেত্রে তাকে অবশ্যই প্রথম তার কি লাগবে? ট্রেড লাইসেন্স লাগবে। কি লাগবে? একটা বিজনেসের ট্রেড লাইসেন্স লাগবে। আর যদি ব্যক্তি হয় তার ক্ষেত্রে ন্যাশনাল আইডি লাগবে। কি লাগবে? ন্যাশনাল আইডি। আর যদি কোনো ফরেনার হয় সেক্ষেত্রে তার পাসপোর্ট লাগবে। তারপরে তার পিন লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, তার বিজনেসের ঠিকানা লাগবে, বিজনেসের যে অ্যাড্রেস, তার অফিস রেন্টের কি লাগবে? এগ্রিমেন্ট লাগবে। আর যদি এটা তার নিজের কিনা অফিস থাকে, রেন্টেড না হয়, তাহলে এটা যে অফিসটা যে তার নিজের, সেটার প্রমাণ লাগবে। ক্লিয়ার? ইমেল অ্যাড্রেস লাগবে, মোবাইল নাম্বার লাগবে। আর কোম্পানি হলে ওই কোম্পানি যারা ডিরেক্টর থাকবেন, সরি শেয়ার হোল্ডার থাকবেন, তাদের নাম, এনআইডি, তারপর হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং কোম্পানিতে তার শেয়ার হোল্ডিং কতটুকু, এগুলো লাগবে। নাম্বার অফ শেয়ার কতটুকু তার শেয়ার হোল্ডিং, সেটা লাগে। আর কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট লাগে। আর যদি তাদের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস থাকে, তাহলে ইম্পোর্ট থাকলে আইআরসি লাগবে। আর যদি এক্সপোর্ট থাকে তাহলে ইআরসি লাগবে। যদি ম্যানুফ্যাকচারিং হয় সেক্ষেত্রে তার ফ্যাক্টরির লেআউট প্ল্যান লাগবে, মেশিনারিজের লিস্ট লাগবে। এগুলো হচ্ছে একটা ভ্যাটের রেজিস্ট্রেশন নেওয়ার জন্য, অনলাইন রেজিস্ট্রেশন নেওয়ার ক্ষেত্রে এই তথ্যগুলো লাগে। এটা যখন আপনার অনলাইনে আপনারা লগ ইন করবেন, করার পর 2.1 এর মাধ্যমে ভ্যাটের রেজিস্ট্রেশন নেওয়া হয়, সেখানে গেলে ধাপে ধাপে সব ইনফরমেশনগুলো চাইবে, আপনি সেগুলো একটা একটা করে ফিল আপ করবেন, অ্যাটাচমেন্ট করবেন। এই হলো প্রসেস। হ্যাঁ, আপনাদের ম্যানুয়ালে এত ডিটেলস নাই। আমরা এখানে আপনাদের নলেজটা যাতে ভালো হয় সেজন্য আমরা একটু ডিটেলস লেভেলে দিয়েছি। ওকে, এগুলো হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন এবং টার্নওভার অ্যানালিসমেন্ট রিলেটেড, এবং এগুলো রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন রিলেটেড সেকশনগুলো, এখানে রুলসগুলো বলা আছে, লগুলো বলা আছে। এখন আমরা একটু দেখবেন, এই যে দেখেন এই অংশটুকু অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। দেখেন কি লিখছে? পারসনস রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড। তাহলে কাদেরকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে? ভ্যাট রেজিস্টার্ড হইতে হবে। কাদেরকে ভ্যাট রেজিস্টার্ড হইতে হবে? আমরা ওই যে 4-5টা কোশ্চেন করছিলাম, মনে আছে কিনা স্যার? যে সে কি সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল এমন কোনো গুড সাপ্লাই করে কিনা, রাইট? মনে আছে স্যার? স্যার এই যে এই কোশ্চেনটুকু এইটুকু দেখেন, এই যে 5টা খেয়াল করেন একটু, দেখেন হাইলাইট করে দেখেন। তারপর বলছিলাম যে সে কি কোনো টেন্ডারে বা ওয়ার্ক অর্ডারের মাধ্যমে কাজ করে কিনা। তারপর বলছি তার এক্সপোর্ট ইম্পোর্টের কোনো বিজনেস আছে কিনা। তারপর বলছি ব্রাঞ্চ অফিস, লেয়াজ অফিস, প্রজেক্ট অফিস অথবা ভ্যাট এজেন্ট কিনা। তাহলে দেখেন তো এইটুকু এখানে আছে না স্যার? আছে। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে যে নিচের কার কার ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি বা ম্যান্ডেটরি নয়, এভাবে কোশ্চেন আসবে। তাহলে এখানে যাদের নাম আছে, এই যে এখানে যাদের নাম আছে, তাদের ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন কি ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। তাহলে পরীক্ষা আসলে কোশ্চেন আনসার করতে পারবো কিনা? ওকে, তারপর বলেছিলাম যে
তাহলে নিচের গুলো হচ্ছে ম্যান্ডেটরি, এগুলোর ক্ষেত্রে টার্নওভার কত এগুলো হিসাব করার দরকার নাই, এই ক্রাইটেরিয়াতে পড়লেই ভ্যাট রেজিস্ট্রেশন। আর এর বাইরে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে টার্নওভার এর রেঞ্জটা। তাহলে টার্নওভার যদি কি হয়, আমরা কি শিখছিলাম, তার ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে টার্নওভার কত হবে, 50 লাখের উপরে, রাইট স্যার? ওভার 50 লাখ। ওভার 50 লাখ, মোর দেন 50 লাখ হলে। তাহলে এখানে দেখেন, এখানে বলছে যে এ পারসন হুজ টার্নওভার এক্সিড দ্য রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড। তাহলে রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড কি ছিল, 50 লাখ, রাইট? 50 লাখের উপরে। তাহলে যাদের বিগত প্রিভিয়াস মানে ফার্স্ট 12 মান্থে টার্নওভার 50 লাখ ক্রস করে গেছে, সে ভ্যাট রেজিস্ট্রেশন আওতায় পড়বে। যার টার্নওভার এস্টিমেটেড টার্নওভারটা কি পাস্ট হয় না ফিউচার হয়? ফিউচার ফোরকাস্টেড টার্নওভার কি হয়, ফিউচার হয় না পাস্ট হয়? ফিউচার। ফিউচার। তাহলে যদি কোনো প্রতিষ্ঠানের পাস্ট টার্নওভার অথবা ফিউচার টার্নওভার, 12 মাসের টার্নওভার যদি কি হয়, ওই এস্টিমেটেড টার্নওভারের যে থ্রেশহোল্ড, টোটাল যে থ্রেশহোল্ড সেটা ক্রস করে, থ্রেশহোল্ডটা কত, 50 লাখ, রাইট? তাহলে যদি কারো প্রিভিয়াস 12 মান্থের টার্নওভার অথবা ফিউচার 12 মান্থের টার্নওভার যদি কি হয় 50 লাখ টাকার উপরে হয়, তাহলে তার কি করতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে। এই যে দেখেন লাস্টে একটা লাইন আছে, এটা আমি পড়াই নাই, এখন বলবো। দেখা যাচ্ছে যেটা আমি হাইলাইট করছি, লাইনটা লাস্টে একদম 1 নাম্বার, লাস্টে কি বলছে যে গভর্নমেন্ট টাইম টু টাইম কোনো নির্দিষ্ট এরিয়াতে কোনো নির্দিষ্ট অ্যাক্টিভিটি কোনো সাপ্লায়ার অথবা ম্যানুফ্যাকচারার অথবা ইম্পোর্টারের ক্ষেত্রে কি করতে পারবে, বলে দিতে পারবে তার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে ফিক্স করে দিতে পারবে, এই ক্ষেত্রে অবশ্যই টার্ন কি করতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া লাগবে, এরকম তারা কি করতে পারে, নির্দেশনা দিতে পারে, রাইট? সেই এই ক্লজের আওতায় তারা 2019 সালে সাধারণ আদেশ 17-এর মাধ্যমে কিছু স্পেসিফিক সাপ্লাই, কিছু কিছু স্পেসিফিক এরিয়াতে বিজনেস করলে সেটার ক্ষেত্রে টার্নওভার নির্বিশেষে, মানে টার্নওভার যত টাকাই হোক না কেন, 1 টাকা হলেও তাকে কি করতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে, এরকম একটা তারা সাধারণ আদেশ জারি করেছে। তাহলে ম্যান্ডেটরি টার্নওভারের ক্ষেত্রে, ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে টার্নওভার কত টাকা সেটার কোনো বিবেচ্য বিষয় না, বিবেচ্য বিষয় হচ্ছে সেগুলোকে ম্যান্ডেটরি করা হয়েছে কিনা। কথা কি বুঝতে পারছি স্যার? তাহলে আমরা নিশ্চয়ই পরীক্ষা আসলে যে ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন কাদের ক্ষেত্রে, তারপর এলিজিবল হবে কারা ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য, এগুলো পরীক্ষা আসলে আমরা আনসার করতে পারবো, রাইট? সেন্ট্রাল রেজিস্ট্রেশন অলরেডি আমরা আলোচনা করেছি। এই যে এখন হচ্ছে যে এতক্ষণ শিখলাম আমরা যে কার ভ্যাট রেজিস্ট্রেশনের আওতায় পড়বে সেটা। তাহলে ভ্যাট রেজিস্ট্রেশনের আওতায় পড়লে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে, তো করতে গেলে কিভাবে করবেন সেটা হচ্ছে এখন বুঝি। প্রসিডিউর অফ ভ্যাট রেজিস্ট্রেশন সেকশন 6 এ বলা আছে যে আপনি কনসার্ন ভ্যাট অফিসারের কাছে অ্যাপ্লিকেশন করবেন ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য। কখন করবেন, কিভাবে করবেন? করবেন হচ্ছে মূসক 2.1 এর মাধ্যমে, যদি আপনি রেসিডেন্ট হন তাহলে 2.1 এর মাধ্যমে, যদি নন রেসিডেন্ট হন 2.2 এর মাধ্যমে করবেন, ক্লিয়ার? আর এটা অনলাইনে করবেন। দেন কখন আমাদেরকে ভ্যাট রেজিস্ট্রেশনটা করতে হবে, টাইমটা জরুরি, টাইম ক্যালকুলেশনটা, এটা পরীক্ষা আসে ম্যাথ আকারে, আমরা একটু পরে ম্যাথ আকারে দেখবো। জাস্ট এখন শিখবো যে এই যে দেখেন এখানে লেখা আছে প্রায়র টু দ্য পাসেজ অফ 15 days ফ্রম দ্য ডে অন হুইচ অব্লিগেশন ফর রেজিস্ট্রেশন। তাহলে ভ্যাট রেজিস্ট্রেশনের যেই দিন আপনার কি হচ্ছে অব্লিগেশন ক্রিয়েট হচ্ছে, যেই মান্থে, তার লাস্ট ডে থেকে 15 days এর মধ্যে, যেদিন আপনার অব্লিগেশন শুরু হচ্ছে তার থেকে 15 দিনের মধ্যে। এখন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, সে 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এই 12 মাসে আপনার কোম্পানির সেলস হচ্ছে 90 লক্ষ টাকা, তাহলে কি আপনি ভ্যাট রেজিস্ট্রেশন আওতায় পড়তেছেন না পড়তেছেন না? করতেছি স্যার। তাহলে ডেটটা কখন, কত তারিখে, আপনি কোন মাস এন্ডে আপনি বুঝতেছেন, এটা ডিসেম্বর এন্ডে, রাইট? তাহলে ডিসেম্বর এন্ডের তারিখটা কত, 31 তারিখ, তাই না? তাহলে ডিসেম্বরের পরের দিন কি হবে, জানুয়ারি 1 তারিখ, রাইট? জি স্যার। তাহলে আপনি ডিসেম্বর 31 তারিখে এসে বুঝতেছেন যে আপনার কি অব্লিগেশন ক্রিয়েট হয়েছে ভ্যাট রেজিস্ট্রেশন, রাইট? তাহলে আপনি তার পরের দিন থেকে, তাহলে ডিসেম্বর 31 তারিখ থেকে পরের দিন থেকে 15 দিন হিসাব করেন, জানুয়ারি 15 তারিখ, জানুয়ারি কি 15 তারিখ। তাহলে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আপনার টার্নওভার হচ্ছে রেজিস্ট্রেশন, ভ্যাট রেজিস্ট্রেশন আওতায় আপনি পড়ে যাচ্ছেন। তাহলে আপনাকে কি করতে হবে, ওই মান্থ এন্ড হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যে কি করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে আপনার ডিসেম্বরে পর্যন্ত আপনার টার্নওভার ক্রস করে গেছে, তাহলে আপনাকে জানুয়ারির 15 তারিখের মধ্যে কি করতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করব, রেসিডেন্ট যদি হয় তাহলে 2.1 এর মাধ্যমে মূসক, আর যদি নন রেসিডেন্ট হয় 2.2 এর মাধ্যমে করব। আর আমরা অ্যাপ্লিকেশন করলে, ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করলে ভ্যাট অফিস এই ইনফরমেশনগুলো যাচাই করে
আমাদেরকে ভ্যাট রেজিস্ট্রেশন একটা সার্টিফিকেট ইস্যু করবে, যেটাকে ওই ফর্মটাকে বলে মূসক 2.3। পরীক্ষায় যদি কি অবস্থা, আপনি একটু কাইন্ডলি মিউট করে রাখেন, হঠাৎ করে ক্লাসের মধ্যে কথা বলে উঠতেছেন। তাহলে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পরীক্ষা যদি আসে যে মূসক 2.3 বলতে কি বোঝায়, ভ্যাট অ্যাপ্লিকেশন, ভ্যাট রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আনসার কোনটা সঠিক? রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সার্টিফিকেট। এখন যদি পরীক্ষা আসে যে ভ্যাট রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশনের জন্য একজন নন রেসিডেন্টের ফর্মটা কোনটা, আনসার কি হবে? মূসক 2.2। আর যদি বলে যে রেসিডেন্টের ফর্ম কোনটা, আনসার কি হবে? 2.1। 2.2। ওকে, এই যে আমরা অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন করার কতদিনের মধ্যে তারা আমাদেরকে সার্টিফিকেটটা দিবে? এটা তো একটা কোশ্চেন, রাইট? জি স্যার। আপনি অ্যাপ্লিকেশন করলে অনলাইনে যদি আপনার এটার যে তথ্যগুলো দিয়েছেন এবং সেটার যে অ্যাটাচমেন্ট প্রমাণপত্রগুলো, ডকুমেন্টগুলো দিয়েছেন, এগুলো যদি ঠিক থাকে, তাহলে তারা কি করবে? 3 ওয়ার্কিং ডেজের মধ্যে, কতদিনের মধ্যে? 3 ওয়ার্কিং ডেজ। 3 কর্মদিবসের মধ্যে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিবে। ওকে, এই দেখেন এখানে বড় করে হলুদ কালার বোল্ড করা আছে না? 3 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে সার্টিফিকেট দিবে। আর যদি আপনার ওই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ভুল থাকে, তাহলে কি হবে? তাহলে তারা রিজেক্ট করবে, এটা অ্যাকসেপ্ট না করে কি করে দিবে? এটাকে রিজেক্ট করে দিবে। ওই রিজেক্টের ক্ষেত্রে কতদিনের মধ্যে রিজেক্ট করবে? ওই সেম 3 ওয়ার্কিং ডেজের মধ্যে। ওই রিজেকশনটা করবে 3 ওয়ার্কিং ডেজের মধ্যে, এবং সেখানে উল্লেখ করে দিবে কি কারণে এটা রিজেক্ট করেছে। কথা কি সবাই বুঝতে পেরেছি স্যার? জি স্যার। জি এই স্যার। জায়গায় কোনো কিছু বুঝতে কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার। নাই। ওকে, এখন আপনাদের আত্মীয় স্বজন কেউ কি দেশের বাইরে থাকে, দেশে আসে, এরকম কেউ আছে স্যার? যারা দেশের বাইরে থেকে আসে, আসার সময় আপনাদের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে নিয়ে আসে, আছে নাকি কেউ? জি স্যার। আছে। এই যে তারা যখন আসে, আমরা তো শিখলাম যে আপনি যখন ইম্পোর্ট করবেন আপনার কি লাগবে? ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে স্যার। রেজিস্ট্রেশন লাগবে। এখন আপনার ভাই যে বিদেশ থেকে আসার সময় আপনার জন্য অনেক কিছু নিয়ে আসতেছে, সেটা তো দেশের বাইরে থেকে দেশের ভিতরে আসতেছে, এটা ইম্পোর্ট না স্যার? ইম্পোর্ট কিনা? জি স্যার। আমরা দেখছি ইম্পোর্ট মানে কি, বাংলাদেশের বর্ডারের বাইরে থেকে যদি বাংলাদেশের ভিতরে কিছু ঢুকে সেটা হচ্ছে কি ইম্পোর্ট। ইম্পোর্ট। তাহলে আপনার ভাই যখন আসছে, আপনার ভাইয়ের কি ভ্যাটের রেজিস্ট্রেশন আছে? না স্যার উনি তো ব্যবসার উদ্দেশ্যে আনে নাই। হ্যাঁ স্যার উনি তো ওইভাবে ব্যবসার উদ্দেশ্যে আনে না যে কিছু সামনে বাইরে থেকে। কোনো অসুবিধা নাই, ব্যবসার উদ্দেশ্যে আনে নাই। কথা যেটা হলো যে উনি দেশের মধ্যে ইম্পোর্ট করে আনতেছেন, তো ওনার সাথে করে দেশের বর্ডারের বাইরে থেকে আনতেছেন, তো এটা তো শিওর। জি স্যার। দেশের বর্ডারের বাইরে থেকে দেশের মধ্যে ঢুকতে গেলে গভর্নমেন্টের পোর্টে বা বন্দরে রেকর্ড ছাড়া ঢোকার কোনো সুযোগ আছে? না স্যার। নাই। তো সেই ক্ষেত্রে কি করে কাস্টমস? আসলে আমরা ব্যাক এন্ডের কাজটা বুঝি না, জানি না, আমাদের নজরে পড়ে না, সেই জন্য আমরা বলছি যে লাগে না। এটা হলো আপনার ভাই যখন আসছে, সেই ক্ষেত্রে ব্যাগেজ এন্ড লাগেজ রুলস আছে গভর্নমেন্টের, সেই অনুযায়ী কোন কোন জিনিসগুলো কতটা কোয়ান্টিটি আপনি উইদাউট গভর্নমেন্ট ডিউটি আপনি আনতে পারবেন, গাইডলাইন দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ওই কোডে মনে করেন বলা আছে যে 2টা টেলিভিশন আপনি আনতে পারবেন, 2 এর অধিক যদি আপনি টেলিভিশন আনেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? কাস্টম ডিউটি দেওয়া লাগবে স্যার। সেক্ষেত্রে ওই যে সেটার জন্য ডিউটি দেওয়া লাগবে। ডিউটি দিতে গেলে কি হবে? মনে করেন আপনার কাছ থেকে যখন ডিউটি নিতে যাবে, তাহলে আপনার একটা বিন লাগবে না? কোন বিনের এগেইনস্টে সে ডিউটিটা নিবে, একটা তো নাম্বার লাগবে না স্যার? জি স্যার। তাহলে সে ওই নাম্বার পাবে কোত্থেকে? তখন করে কি কাস্টমস ওই ইনস্ট্যান্ট আপনার ভাইয়ের জন্য একটা কাস্টম নিজে নিজে একটা বিন ক্রিয়েট করে, ক্লিয়ার করে ডিউটিটা কালেক্ট করে, যেটা আপনার ভাইও বুঝে না, আমরাও এটা চিন্তা করি নাই কখনো। তাহলে এইটা কেন করছে? কারণ তার গভর্নমেন্ট কোনো বিনের এগেইনস্টে ছাড়া ডিউটি কালেক্ট করতে পারবে না, রাইট? জি স্যার। তাহলে এই বিনটা তো সে আপনার ভাই জেনে শুনে বুঝে ব্যবসার জন্য নেয় নাই, নিছে? না। নাই। তাহলে এটা কাস্টমস করছে। কাস্টমস এই যে বিনটা করলো, এই ধরনের বিনটাকে বলছে ক্যাজুয়াল বিন, টেম্পোরারি বিন। এগুলোকে কি বলে? টেম্পোরারি বিন। হ্যাঁ, এটাকে আইনের ভাষায় বলে ক্যাজুয়াল বিন। এই ক্যাজুয়াল বিনটা কাস্টমস এই উদ্দেশ্যে ওই ডিটেইল কালেক্ট করার জন্য ওই সময়ের জন্য করে, একটা নির্দিষ্ট টাইম পর তারা এগুলোকে ডিলিট করে ফেলে। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, এখন এখানে দেখেন একটা কোশ্চেন আছে আপনাদের জন্য। কোশ্চেনটা একটু যদি সবাই খেয়াল করি, বলছে যে জানুয়ারির 5 তারিখ 2026 সালের জানুয়ারির 5 তারিখে একটা কোম্পানির ম্যানেজমেন্ট বুঝতে পারলো যে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত তাদের টার্নওভার কত? 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা। এখন কোম্পানির ম্যানেজমেন্ট তার সিএফও কে, মানে আপনি ওখানে সিএফও, আপনাকে জিজ্ঞেস করছে
যে আমাদের যে টার্নওভার 1.5 কোটি টাকা, আমাদের কি ভ্যাটের রেজিস্ট্রেশন কোনো প্রয়োজন আছে, না আমাদের টার্নওভার লাগবে, না কি লাগবে, আমাকে একটু গাইড করো। তখন আপনার আনসার কি হবে? রেজিস্ট্রেশন লাগবে স্যার। আপনার আনসার হবে আগে টার্নওভার থেকে যে যে জিনিসগুলো মাইনাস হওয়ার কথা সেগুলো মাইনাস করবেন, রাইট? তাহলে 1.5 কোটি টাকার মধ্যে এখানে নোটে দেওয়া আছে 80 লাখ টাকা কি আছে, মেশিনারিজ ক্যাপিটাল বিক্রি করছেন। তাহলে এটা কি বাদ দিতে হবে না? জি স্যার। তাহলে 1.5 কোটি থেকে 80 লাখ বাদ দিলে থাকলো কত? 70 লাখ 70 লাখ। 70 50 লাখ। লাখের উপরে না নিচে? উপরে স্যার। তাহলে কি হবে, উপরে। ভ্যাট রেজিস্ট্রেশন না টার্নওভার? রেজিস্ট্রেশন স্যার। ব্যাটারি ওকে, এখন যদি আরেকটা তথ্য সাথে অ্যাড করে দেই যে এখানে 30 লক্ষ টাকা এক্সিবিট সেলস আছে, চাইলে স্যার টার্নওভার হবে তাহলে টার্নওভার কত দাঁড়াবে, কত টার্নওভারের অ্যামাউন্টটা দাঁড়াবে কত? 40 লক্ষ টাকা 40 লাখ। 40 লক্ষ হলে তাহলে কি 50 এর উপরে না 30 আর 50 এর মাঝখানে? 30-50 মাঝখানে স্যার। তাহলে কি হবে? টার্নওভার তাহলে কি আমরা বুঝে গেলাম যেভাবেই আমাদেরকে ম্যাথ দেখ না কেন আমরা আনসার করতে পারবো? ইনশাআল্লাহ পারবো স্যার। ওকে, এটা শিখলাম। এখন জানতে হবে যে আমাদেরকে, তাহলে আপনাকে বলছে যে ঠিক আছে তাহলে এটা কি টার্নওভার না ভ্যাট রেজিস্ট্রেশন, আপনি বলেন যে ভ্যাট রেজিস্ট্রেশন। ওকে, তো ভ্যাট রেজিস্ট্রেশন যদি হয় তাহলে কত তারিখের মধ্যে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে? কি বলেছিলাম আমি? জানুয়ারি 15 তারিখের মধ্যে, 15 দিনের মধ্যে। এক্সপায়ার হওয়ার 15 দিনের মধ্যে। ওকে, যে অব্লিগেশন ক্রিয়েট হওয়ার 15 দিনের মধ্যে, রাইট? এখন যদি আমরা আনসার দেখি, এখন তো কি আনসার আছে, টার্নওভার 70 লাখ টাকা 31 ডিসেম্বর, তাহলে তার অব্লিগেশনটা ক্রিয়েট হয়েছে কত তারিখে? ডিসেম্বরের 31 তারিখে তার অব্লিগেশন ক্রিয়েট হয়েছে। তার পরবর্তী 15 দিন মানে জানুয়ারি 15 তারিখের মধ্যে তাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। এটা দিতে হবে। তাহলে সবার মাথায় কি জিনিসটা ঢুকছে, ক্লিয়ার একদম? জি স্যার। ওকে, এখন আরেকটা কোশ্চেন। এখন কয়টা কোশ্চেন? আরেকটা কোশ্চেন, কাছাকাছি কোশ্চেন। বলছে যে তারা নভেম্বর মাসে জানতে পারছে, আগেটা ছিল ডিসেম্বর মাসে বুঝতে পারছে। কখন বুঝতে পারছে? ডিসেম্বরে। এখন জানতে পারছে কখন? ডিসেম্বর। তার মানে কি 24 সালের ডিসেম্বর থেকে 25 সালের নভেম্বর পর্যন্ত এই 12 মাসে তাদের টার্নওভার হলো 1.5 কোটি টাকা। ক্লিয়ার? এবং এর মধ্যে 80 লাখ টাকা হচ্ছে ক্যাপিটাল মেশিনারি সেলস, আর এক্সামটেড সেলস আছে কত? 30 লাখ। তাহলে তার টার্নওভার কত টাকা দাঁড়াবে স্যার? 50 লক্ষ। 40 লক্ষ। তাহলে কি হবে, ভ্যাট রেশিও না টার্নওভার এনলিস্টমেন্ট? টার্নওভার 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 এনলিস্টমেন্ট। তাহলে কত দিনের মধ্যে আমাদেরকে এই টার্নওভারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে? টার্নওভার এস্টিমেশনের জন্য 15 দিনের মধ্যে স্যার। 15 দিনের মধ্যে। এটা হচ্ছে টার্নওভারের ক্ষেত্রে ব্যতিক্রম। টার্নওভারের ক্ষেত্রে কি, ভ্যাটের ক্ষেত্রে হচ্ছে 15 দিনের মধ্যে, টার্নওভারের ক্ষেত্রে হচ্ছে কোয়ার্টার শেষ হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে। আনসারটা কি বলেছি? টার্নওভার এনলিস্টমেন্টের ক্ষেত্রে হচ্ছে কোয়ার্টার শেষ হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে। তাহলে দেখেন তো, আমরা যে গত ক্লাসে শিখেছিলাম টার্নওভারের ক্ষেত্রে 4টা কোয়ার্টার পিরিয়ড মনে আছে? জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল থেকে জুন, মে থেকে সেপ্টেম্বর, অক্টোবর থেকে ডিসেম্বর, মনে আছে স্যার? ইয়েস স্যার। তাহলে তার নভেম্বরে আছে, তাহলে তার টার্নওভার শেষ হবে কবে? এই কোয়ার্টারটা শেষ হবে কবে? ডিসেম্বরে। কবে শেষ হবে? কি কথা বলো না কেন? স্যার ডিসেম্বরে শেষ হবে স্যার। হ্যাঁ, তো এটা বলতে এত কঠিন যে নভেম্বর আসি, তাহলে আমি তো 4টা ডেট বললাম, মার্চ, জুন, সেপ্টেম্বর আর ডিসেম্বর। তাহলে এখন আসি নভেম্বরে, তাহলে কোয়ার্টার, পরবর্তী কোয়ার্টারটা শেষ হবে কবে? ডিসেম্বরে। ডিসেম্বরে। স্যার, ডিসেম্বরে ডিসেম্বর। শেষ হলো, তাহলে ডিসেমবর শেষ হলে আমরা তার পরবর্তী কত দিনের মধ্যে, জানুয়ারিতে। জানুয়ারির কত তারিখের মধ্যে করতে হবে? 15 তারিখের 31 মধ্যে। তারিখের মধ্যে। 31 তারিখের মধ্যে, রাইট? কারণ আমরা বলেছিলাম যে টার্নওভারের ক্ষেত্রে হচ্ছে ওই অব্লিগেশনের ডেট কোয়ার্টার শেষ হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে। কত দিনের মধ্যে? সেক্ষেত্রে স্যার জানুয়ারি 30 তারিখের মধ্যে। এই যে এখানে দেখেন আনসার কি আছে, 30 তারিখ আছে না স্যার? হ্যাঁ, জানুয়ারি 30 জি তারিখ। স্যার। তাহলে কোয়ার্টার শেষ হবে 31শে ডিসেম্বর, আর সে কোয়ার্টার শেষ হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে অ্যাপ্লাই করবে, তার মানে জানুয়ারি 30 তারিখের মধ্যে অ্যাপ্লাই করবে। এখন মনে করেন আপনি যদি আপনি জানুয়ারি মাসে বুঝতে পারছেন যে আপনি এই লিমিটের মধ্যে পড়ে গেছেন, টার্নওভার এনলিস্টমেন্ট লিমিটের মধ্যে পড়ে গেছেন, তাহলে জানুয়ারিতে আছেন, তাহলে আপনার কোয়ার্টার শেষ হবে কবে? 31 মার্চ। মার্চে। তাহলে 31শে মার্চের পরবর্তীতে 30 দিন হলে কবে হবে? 30 এপ্রিল। সবার মাথায় কি জিনিসটা ঢুকছে না এখনো ঢুকে নাই? স্যার 30 দিন কেন হলো? স্যার ঢুকছে স্যার। না ঢুকলে কিছু করার নাই, তাই না? এর চেয়ে সহজ করে আর বলার কোনো সুযোগ আছে স্যার? স্যার 30 দিন কেন হলো যদি একটু বুঝিয়ে দিতেন। কে এই ভদ্রলোক, একটু জোরে বলেন। স্যার বলতেছি 30 দিন কেন হলো 15 দিনের 30 দিন কেন হলো? ছেলে হলে একরকম, মেয়ে হলে একরকম। ছেলে হলে শার্ট পরবে, মেয়ে হলে কামিজ পরবে। এখন যদি জিজ্ঞেস করেন কেন স্যার, ছেলে মানে ভ্যাট রেজিস্ট্রেশন, ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বলছিলাম যে 15 দিন, আর টার্নওভার ক্ষেত্রে বলছিলাম যে কোয়ার্টার শেষ হওয়ার পরে 30 দিন। এখন বুঝছেন স্যার?
Yes, sir. জি স্যার, মনোযোগ নাই ক্লাসে, এটা বোঝাচ্ছে। মনোযোগ বাড়াইতে হবে, মনোযোগ বাড়াইলে এখানেই পড়াশোনা শেষ হয়ে যাবে, পরীক্ষার জন্য এত প্রিপারেশন এত কঠিন লাগবে না। অনলাইন ক্লাসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ক্লাসে মনোযোগ দেওয়া লাগে না, কোনো রকম জয়েন করে বসে থাকলে হয়, পার্টিসিপেশন পাওয়া যায়, অ্যাটেন্ডেন্স পেয়ে যাওয়া যায়, আর পরীক্ষা ফেল করা যায়। এটা হচ্ছে অনলাইনের সবচেয়ে বড় সুবিধা, তাই না স্যার? যারা মনোযোগী থাকবেন তারাই ভালো করবেন। তো আমি রিকোয়েস্ট করবো যে ক্লাসে আর একটু অ্যাটেন্টিভ হইতে হবে, তাহলে দেখবেন যে আমি কিন্তু আপনার যে কোশ্চেনগুলো করছেন এগুলো অলরেডি বলা হয়ে যাচ্ছে, কিন্তু আপনি সেগুলো ক্যাচ করছেন না, আপনি অন্য মনস্ক থাকছেন। আচ্ছা, আমরা এখন আমরা শিখলাম যে ম্যান্ডেটরি, ভ্যাট রেজিস্ট্রেশন, এর হচ্ছে যদি এলিজিবল হয় ক্যাটাগরিতে পড়ে তাহলে সেটা। এখন বলছে যে ভলান্টারি, আপনার ভ্যাট রেজিস্ট্রেশন আওতায় পড়েন নাই, আপনার সেই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি পড়েন নাই, কিন্তু আপনি চাইলে কি করতে পারবেন? ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারবেন। তাহলে এটা ঐচ্ছিক, তাই না? আপনি স্বেচ্ছায় নিচ্ছেন, তাই না? এটাকে কি বলছে? ভলান্টারি। ভলেন্টারি যদি আপনি ভলান্টারি ভ্যাট রেজিস্ট্রেশন নেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি রেজিস্ট্রেশন নেওয়ার 1 বছর শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আপনারা দেখবেন এই যে আপনাদেরকে যে ম্যাটেরিয়ালস গুলো আমি শেয়ার করি, ওই ম্যাটেরিয়ালস এর মধ্যে কিছু ওয়ার্ড আছে, বোল্ড করা থাকে, কালার করা থাকে, হাইলাইট করা থাকে। ওই যেগুলো আপনার কি করা থাকে, হাইলাইট করা থাকে, বোল্ড করা থাকে, সেই জিনিসগুলা আপনাদেরকে মনে রাখার জন্য এগুলো হাইলাইট করে দিয়েছি, যাতে পরীক্ষা ভালো করেন। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি স্যার? জি স্যার। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে যে ভলান্টারি রেজিস্ট্রেশন হইলে সেই ক্ষেত্রে কতদিনের মধ্যে, বা বললো এটা না বলে অন্যভাবে বললো যে মিস্টার এবিসি কোম্পানি ভলান্টারি রেজিস্ট্রেশন নিয়েছে, এখন সে, আপনাদের এখানে কি কারোর দুইটা ডিভাইসে ক্লাস করছেন? মিস্টার ওয়ালিনা নাকি মিস ওয়ালিনা? আপনার এখানে ইকো করছে, আপনি মিট করেন। আপনি কি দুইটা ডিভাইস নিয়ে ক্লাসে জয়েন করেছেন? আমি মিউট করতে পারছি না। আপনার জন্য তো সবাই ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। আপনি বের হয়ে আবার ঢুকেন, তাইলে ঠিক আছে। উনি দুইটা ডিভাইস অন করে বসে আছে। ওকে, তো যদি বলে যে এবিসি কোম্পানি ভলান্টারি ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছিলেন জানুয়ারি মাসে 2025 সালে, এখন জুন মাসে এসে তারা চিন্তা করছে যে তারা ভ্যাট রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করবে। আপনার কাছে আনসার হবে সে কি ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না পারবে না? আনসার কি হবে স্যার? পারবে না। কেন পারবে না? 1 বছর হয়নি। 1 বছর কমপ্লিট হয় নাই। তাহলে এটা কার ক্ষেত্রে? যারা ভলান্টারি রেজিস্ট্রেশন নিবে তাদের ক্ষেত্রে 1 বছর পার হওয়ার আগ পর্যন্ত সে কি করতে পারবে না? রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। বুঝতে পারছি কিনা স্যার? এরকম যে আপনি স্বেচ্ছায় যুদ্ধে গেছেন, কিন্তু যাওয়ার পর বলেন যে না, আমার মন এখন ভালো লাগতেছে না, আমি যুদ্ধ থেকে চলে আসবো, বলে যে তুমি 1 বছর যুদ্ধ করে তারপর আসো। কথা কি বুঝতে পারছি স্যার? ইয়েস স্যার। স্যার জি বলেন। স্যার আমাদের যে উপরে সেকশন 8, সেকশন 9, রুল 8 এগুলো কি মনে রাখতে হবে? সেকশন 8, রুল 6 কত নম্বর? না, এগুলো মনে রাখতে হবে না, এগুলো মনে রাখতে হবে না। এগুলো আমি আপনাদের জন্য অ্যাডভান্স লেভেলে দিয়েছি, যে যারা ভালো পড়াশোনা করতে চান, যারা ভালো শিখতে চান, তাদের জন্য আপনাদের ম্যানুয়ালি কি করেছে, জাস্ট আপনাদেরকে ওই ক্লাস 9, 10 স্কুল কলেজের স্টুডেন্টদের মতো বলে দিয়েছে যে এটা এরকম হবে, এটা এরকম হবে, কিন্তু এর সোর্সটা বলে দেয় নাই, কোন সেকশনে কোন রুলসে কোথায় আছে। এটা না বললে আপনার জীবনে আজীবন গ্যাপ থেকে যাবে, আপনি জানবেন না যে এই জিনিসটা কোথায় পাওয়া যায়। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। সেটা আমি দিয়েছি এই জন্য যে যাতে আপনি রেফারেন্সটা থাকে, যখনই শিখবেন রেফারেন্স দিয়ে শিখবেন, কারণ আইন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তারপর বইতে ভুল থাকতে পারে, প্রিন্টিং মিস্টেক হইতে পারে, তো সেক্ষেত্রে বই বা কারো লেকচার শিট বাইবেল না, আপনার জন্য বাইবেল হচ্ছে ল, আইন। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। আবার আইন পড়বেন, কিন্তু আপডেটেড আইন না পড়ে 5 বছর আগের বই আছে ওইটা পড়বেন, তাহলে হবে না। ক্লিয়ার? আমরা 2.1 এর মাধ্যমে রেসিডেন্ট অ্যাপ্লাই করবে, 2.2 এর মাধ্যমে নন রেসিডেন্ট অ্যাপ্লাই করবে, 2.3 এর মাধ্যমে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে, 2.4 এর মাধ্যমে হচ্ছে ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লাই করবে। তাহলে ভ্যাট রেজিস্ট্রেশন বা টার্নওভার এনলিস্টমেন্ট ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লাই করবে কোন ফর্মের মাধ্যমে? 2.4 2.4 এর মাধ্যমে। এখন পরীক্ষা আসতে পারে যে আপনি কোন কোন ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারবেন। তাহলে ক্রাইটেরিয়া আছে, এই জিনিসগুলো ঘটলে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। দুইটা ঘটনা কি বলছে, একটা হচ্ছে যে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছেন কিন্তু বিজনেসটা শুরুই করতে পারেন নাই, রেজিস্ট্রেশন নেওয়ার পরে বিজনেস স্টার্ট করতে পারেন নাই, তাহলে আপনি কি করতে পারবেন? ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা হলো আপনি ব্যবসা শুরু করছেন কিন্তু এখন
এই আপনার যে সাপ্লাইটা এটা ভ্যাটেবল না, এটা আইন চেঞ্জ হয়েছে, অথবা যে থ্রেশহোল্ড ছিল আপনার টার্নওভারটা ওই লিমিটের নিচে চলে আসছে, ভ্যাটের কত 50 লাখ না, আগে ছিল 80 লাখ বা 1 কোটি টাকা আপনার টার্নওভার ছিল, এখন এটা চলে আসছে কোথায় 40 লাখে। তাহলে কি আপনার ভ্যাট রেজিস্ট্রেশন দরকার আছে স্যার? জি না। নাই। সেই ক্ষেত্রে বলছে যে তখন যদি turnover টার্নওভার নিচে কমে যায়, যদি টার্নওভার কমে যায় ওই লিমিটের নিচে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে 2 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগবে। কতদিন? 2 বছর। পর 2 বছর। তাহলে টার্নওভার কমার কারণে যদি রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের ইস্যুজ আসে, তাহলে সেই ক্ষেত্রে 2 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে যে টার্নওভার বাড়ে কিনা। কথা কি ক্লিয়ার বুঝতে পারছি স্যার? জি স্যার। হ্যাঁ, এগুলাই পরীক্ষায় আসবে। স্যার এই 2 বছর কখন থেকে কাউন্ট হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে বলছি যে আপনার টার্নওভারটা 50 লাখের নিচে চলে যদি আসে, তাহলে যেই সময় থেকে 50 লাখের নিচে আপনার টার্নওভার আসছে তখন থেকে 2 বছর। একটু মাথাটা খুলতে হবে স্যার, মাথা বন্ধ করে ওই ঢাকনা বন্ধ করে চিন্তা করলে হবে না, ঢাকনাটা একটু খুলেন। বুঝতে পেরেছেন যিনি কোশ্চেন করেছেন? আমরা বলেছি যে টার্নওভারটা যদি কি হয় লিমিটের নিচে যায়, তাহলে লিমিটের নিচে যখন আসছে, আগে ছিল 70 লাখ 80 লাখ 1 কোটি, এখন আপনার 50 লাখের নিচে আসছে, 40 লাখে চলে আসছে, তাহলে 40 লাখ, তাহলে লিমিট 50 লাখের নিচে যেদিন থেকে আসলো, ও যে মাসে আসলো সেই মাস থেকে কি হবে তখন থেকে count years। আপনার কোশ্চেন I আনসার পেয়েছেন? have a question. জি স্যার। ওকে, ধন্যবাদ। এখন বলছে যে Sir, I have a question. হ্যাঁ কোশ্চেন করেন, কোশ্চেন। স্যার আমাদের তো নতুন ইনকাম ইয়ারে এক্সামটা হবে, আর নতুন বছরে তো নতুন রুলস আসবে, সো এক্সামে কি নতুন রুলস ফলো করে কোশ্চেন করবে নাকি যেটা আমরা করতেছি এটা? ওনার কথাটা কি আপনার ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি একটু ওনার কথাটা একটু নয়েজ বা একটু জড়ানো শুনতে পাচ্ছি। স্যার বলতেছি নতুন ইনকাম ইয়ারে তো নতুন ল আসবে, সো আমাদের এক্সামের কোশ্চেন গুলা নতুন ল অনুযায়ী হবে নাকি যেটা করতেছি এইটা? আপনি একটু আপনাদের ম্যানুয়ালটা ভালো করে পড়বেন। হ্যাঁ, ওই ম্যানুয়ালের মধ্যে বলা আছে যে কোন নতুন ল হইলে, ফিসকাল ইয়ার হইলে কোন সময় থেকে পরীক্ষাটা কোনটা দিয়ে হবে, একটু ম্যানুয়ালটা ভালো করে পড়বেন, শুরু থেকে বলা আছে। ঠিক আছে স্যার, একটু আপনি এটা আপনার হোমওয়ার্ক। ওকে, তো হোয়ার রেজিস্ট্রেশন অফ এ রেজিস্টার্ড পারসন ইজ ক্যান্সেলড, যদি কারো বলছে যে কোনো রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়, তাহলে তাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন ক্যান্সেল হইলে এখন মনে করেন আপনার রেজিস্ট্রেশন থাকলে আপনি যা যা কাজ করবেন, যেহেতু রেজিস্ট্রেশন নাই, তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন থাকার কারণে যেসব কাজ করার কথা সেই সব কাজ করা থেকে আপনি বিরত থাকবেন। দেখেন, মনে করেন আপনি আর্মিতে চাকরি করেন, হ্যাঁ, তাহলে আর্মিতে চাকরি থাকা অবস্থায় অ্যাজ এ আপনি আর্মি অফিসার, আপনি যে যে কাজগুলো করতে পারতেন, যে যেগুলো করা লাগতো বা রাইট ছিল, আপনার যখন আর্মি থেকে আপনাকে কি করলো, আপনি বেরিয়ে গেলেন বা রিটায়ারমেন্ট আসলেন, তাহলে আর্মিতে থাকা অবস্থায় যে যে কাজগুলো করতেন সেগুলো করতে পারবেন না, সেগুলো থেকে বিরত থাকা লাগবে। বিরত থাকা লাগবে স্যার। রাইট। ঠিক তেমনি ভ্যাট রেজিস্ট্রেশন থাকা অবস্থায় আপনি যা যা করেন, ভ্যাট রেজিস্ট্রেশন যখন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ওইসব কাজগুলো করা থেকে আপনি বিরত থাকতে হবে। যেমন ভ্যাট রেজিস্ট্রেশন থাকলে কি করি আমরা, সেলস করার সময় 6.3 এর মাধ্যমে ভ্যাট সহ চালান দিয়ে আমরা সাপ্লাই দিই। এখন মনে করেন ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে, আপনি কি তাহলে ভ্যাট সহ যোগ করে 6.3 এর মাধ্যমে চালানে সাপ্লাই দিতে পারবেন? না স্যার। কথা কি বুঝতে পেরেছি? আপনি ডেবিট নোট ইস্যু করতে পারেন না, ক্রেডিট নোট ইস্যু করতে পারেন না, আপনি উইথহোল্ডিং এন্ড সার্টিফিকেট ইস্যু করতে পারেন। মূল কথা হলো যখন রেজিস্ট্রেশন থাকা অবস্থায় আপনি যা যা করতে পারবেন, রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেলে সেই সব কাজগুলো থেকে আপনাকে বিরত থাকা লাগবে। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি? জি স্যার। এই যে আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন যে এই কারণে আমি কি করতে চাই, আমার ভ্যাট রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে চাই, আপনার এন্ড থেকে শেষ, আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন, তাহলে এটা কোথায় চলে যাবে? ভ্যাট কমিশনার অফিসে চলে যাবে, এটা যাচাই হবে। তারা যাচাই করার সময় যদি দেখে যে আপনি যেই কারণ দেখে ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লাই করছেন সেই কারণটা সঠিক কিনা তারা যাচাই করবে। যদি সঠিক মনে করে তাহলে তারা এটা টেম্পোরারি আপনার কি করবে, রেজিস্ট্রেশনটা সাসপেন্ড করবে টেম্পোরারি। পরবর্তীতে আপনাকে বলবে যে আপনি এই যে আপনার ভ্যাট রিটার্নটা সাবমিট করতে বলবে এবং গভর্নমেন্টের যত পাওনা জানা আছে সেগুলো পরিশোধ করতে বলবে। সেগুলো পরিশোধ করলে, ভ্যাট রিটার্ন সাবমিট করলে দেন তারা কি করবে, পার্মানেন্টলি আপনার ভ্যাট রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দিবে। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি স্যার? আর ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেল করার মানে এই না যে ভ্যাট অথরিটির বক্সে আপনার যে রেকর্ড আছে রেকর্ড সব মুছে ফেলবে। এটা জাস্ট কি হবে, আপনার অ্যাকাউন্টটাকে ইনঅ্যাক্টিভ করে দিবে। এর মানে যে আপনার সকল ডাটা ইরেজ করে দিবে। কথা কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, তারপর এখন বলছে যে এনলিস্টমেন্ট। এনলিস্টমেন্ট অলরেডি আমরা আলোচনা করছি। এনলিস্টমেন্টের ক্ষেত্রে হচ্ছে যদি তার বিগত 12 মাসে টার্নওভার যদি কি হয়
30 লাখের উপরে আর 50 লাখ পর্যন্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সে টার্নওভার অ্যান্ড আওতায় পড়বে এবং যে কোয়ার্টারে টার্নওভারটা ক্রস করবে সেই কোয়ার্টার এন্ড হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে কি করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, রাইট? এই যে দেখেন এখানে বলা আছে উইদিন 30 days ফ্রম দ্য এন্ড অফ সাচ কোয়ার্টার, যেই কোয়ার্টারে তার টার্নওভারটা লিমিট ক্রস করছে সেই কোয়ার্টার শেষ হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে। তাহলে যা বলছো এখানে সামারি, সেখানে এই যে আইনের রেফারেন্সে সেটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে স্যার? এখানে স্যার এটা ম্যাথ, এটা অলরেডি করেছি, দুইটা ম্যাথ সেম জিনিস। আর অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য ভ্যাট অনলাইন সার্ভিস লিখে আমরা যদি গুগলে সার্চ দেই, ভ্যাট অনলাইন আসবে, সেখানে ক্লিক করে সেখানে গিয়ে প্রথমে যেহেতু ভ্যাট অনলাইন, যেমন আমরা যদি ইমেল ব্যবহার করতে চাই তাহলে আমাদের একটা কি করতে হয়, ইমেল আইডি ক্রিয়েট করতে হয়, যে কোনো ওয়েবসাইটে ঢুকে কোনো কাজ করতে গেলে সেই ওয়েবসাইটে আমাদের একটা কি থাকা লাগে। যেমন আপনি ট্রেনের টিকিট কাটবেন, তাহলে আপনার কি ট্রেনের টিকিট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ে বিডি সেখানে আপনার একটা অনলাইন অ্যাকাউন্ট থাকা লাগবে না স্যার? ইউজার আইডি থাকা লাগবে না? জি স্যার। ঠিক তেমনি ভ্যাটের অনলাইন ওয়েবসাইটে কাজ করতে গেলে আপনাকে একটা সাইন ইন করতে হবে, একটা আইডি ক্রিয়েট করতে হবে। সেই আইডি ক্রিয়েট করলে সেই আইডি দিয়ে আপনি নিজের বিন প্লাস আপনার কনসালটেন্সি করেন যত যা আছেন বিভিন্ন মানুষ 1000 10,000 50,000 মানুষেরও কি করতে পারবেন, আপনি ওই একই আইডি দিয়ে বিন ক্রিয়েট করতে পারবেন। তাহলে ওই অনলাইন সার্ভারে গিয়ে কাজ করার জন্য আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করা লাগবে। অ্যাকাউন্ট ওপেন করলে দেন সেখানে আপনার মোবাইল নাম্বারটা হবে ইউজার আইডি, আর ওইখান থেকে তাদের আপনাকে একটা পাসওয়ার্ড ওয়ান টাইম দিবে, সেটা পরবর্তীতে আপনি কি করবেন, আপডেট করে নেবেন। তাহলে আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর সেখানে গেলে ফর্ম আছে, সেই ফর্মে গিয়ে 2.1 ফর্মটা খুঁজে বের করবেন। 2.1 ফর্মটা ওপেন করলে সেখানে 2.1 ফিল আপ করার বিভিন্ন ধাপগুলো আছে, আপনি সেখানে ইনফরমেশন দিয়ে যাবেন। দেন হচ্ছে এটার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো অ্যাটাচমেন্ট করে সাবমিট করে দিবেন, তাহলে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে, এখন মনে করেন আপনি যদি এখান থেকে আমরা এটা যদি একটু ক্লোজ করি, স্টপ শেয়ারিং, দেন স্ক্রিনে কি দেখা যাচ্ছে স্যার? সার্চ বার, কি দেখা যাচ্ছে? গুগলে সার্চ বার দেখা যাচ্ছে। ওকে, এখানে কি আমরা ভ্যাট অনলাইন লিখবো, কি লিখবো? ভ্যাট অনলাইন দিলাম, দেওয়ার পর দেখেন এই যে এখানে ভ্যাট অনলাইন সার্ভিস আসছে না স্যার? জি স্যার। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন এই যে সাইন আপ আছে, কি আছে? সাইন আপ। যাদের অনলাইন অ্যাকাউন্ট নাই তারা সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে, যাদের আছে তারা লগইনে গিয়ে এই যে এখানে ইউজার আইডি মোবাইল নাম্বার দিবে, এখানে পাসওয়ার্ড দিবে, আই এম নট এর উপর ক্লিক করে লগইন দিলে সে তার আইডিতে ঢুকে যেতে পারবে। আর এই যে এখানে সাইন আপে ক্লিক করলে আপনি সাইন আপ থেকে কি করতে পারবেন, আপনার ইউজার আইডি ক্রিয়েট করতে পারবেন। কি সেখানে সিম্পল, সেখানে কি আছে দেখেন, আপনি রেসিডেন্ট না নন রেসিডেন্ট সেটা সিলেক্ট করবেন। রেসিডেন্ট, আপনার 3 নাম্বার দিবেন, আপনার এনআইডি দিবেন, নামটা দেওয়ার দরকার নাই, এনআইডি দিলে যখন আপনি সেভ দিবেন তখন দেখবেন কি হবে, চেক বাটনে ক্লিক করলে অটোমেটিক আপনার নামটা এনআইডি থেকে তারা নিয়ে আসবে। হ্যাঁ, দেন ডেজিগনেশন, আপনি কি কোম্পানির, আপনি কেন আইডিটা ক্রিয়েট করছেন, আপনি কি কোনো কোম্পানিতে জব করেন, তাহলে আপনি আপনার ডেজিগনেশন গুলো সিলেক্ট করবেন। যদি আপনি কোম্পানির মালিক হন তাহলে ওনার দিবেন, যদি চেয়ারম্যান হন চেয়ারম্যান, পার্টনার হলে পার্টনার। হ্যাঁ, দেন হচ্ছে এই যেগুলো পজিশন, বিভিন্ন পজিশন আছে আপনি দিলেন। এমপ্লয়ি হলে এমপ্লয়ি সিলেক্ট করলেন। দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার যেটা দিবেন সেটা আপনার এনআইডির সাথে বায়োমেট্রিক থাকতে হবে। ক্লিয়ার? আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। দেওয়ার পর এখানে লাস্টে একটা রিকভারি কোশ্চেন, আপনি যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান সেই জন্য এখানে একটা রিকভারি কোশ্চেনের সুযোগ আছে। এই যে দেখেন এখানে 5টা কোশ্চেন আছে, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আপনি চুজ করবেন। আপনার প্রথম স্কুল, আপনার ফেভারিট পার্সোনালিটি, আপনার ফেভারিট মুভি, আপনার ফেভারিট বুক, আপনার মায়ের নাম, এগুলোতে যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করবেন এবং এখানে আনসার দিবেন। যে আনসারটা দিবেন মনে রাখতে হবে যে আনসারটা যেভাবে দিয়েছেন, ক্যাপিটাল লেটার, স্পেলিং যেভাবে দিয়েছেন, স্পেস যেভাবে দিয়েছেন, ঠিক সেভাবে এখানে দিতে হবে। সো এই ফর্মটা যখন ফিল আপ করবেন, এখানে যা যা দিচ্ছেন সেটা কি করতে হবে, সেটা আপনাকে যে কোনো একটা ওয়ার্ড ফাইলে সবগুলো ইনফরমেশন কপি করে 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 সেভ করে রাখতে হবে, বিপদে পরবর্তীতে কাজে লাগবে। কথা কি বুঝতে পেরেছি? তাহলে এইভাবে এটা কমপ্লিট করে যখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। কি আসবে? মোবাইলে একটা ওটিপি আসবে। তখন আপনি এখানে ওটিপিটা বসাবেন, তাহলে আপনার মোবাইলটা ভেরিফিকেশন হয়ে গেল। দেন আপনার ইমেইলে একটা ইমেইল পাঠাবে তারা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে, সেখানে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কে ক্লিক করলে ওপেন হবে, ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। এইভাবে আপনি একটা অনলাইন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর আপনাদের সবার জন্য একটা সাজেশন, সেটা হলো আপনি যদি কোথাও জব করেন,
কখনোই প্রতিষ্ঠানের বিন ক্রিয়েট করার সময় নিজের এনআইডি দিবেন না, নিজের মোবাইল নাম্বার দিবেন না, নিজের ইমেল অ্যাড্রেস দিবেন না। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। যদি করে থাকেন তাহলে পরবর্তীতে আপনি নিজে কনসালটেন্সি করবেন বা নিজে কোম্পানি করছেন, আপনি একটা আইডি করতে যাবেন, পারবেন না, কারণ একটা এনআইডির এগেইনস্টে একের অধিক আইডি হবে না। কথা কি বুঝতে পারছি? তাহলে যখন কোম্পানিতে থাকবেন, কোম্পানির ম্যানেজমেন্টের, কোম্পানির যারা শেয়ার হোল্ডার, কোম্পানির যারা মালিক, তাদের মোবাইল নাম্বার, তাদের এনআইডি, তাদের ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। ওইটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর ওইখান থেকে যখন 2.31 আপনি কোম্পানির রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন, সেখানে গিয়ে অথরাইজ পারসনের একটা অপশন আছে, সেই জায়গায় গিয়ে তখন আপনি আপনার নাম, এনআইডি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে ওই যে কোম্পানির অ্যাকাউন্ট থেকে আপনাকে অথরাইজেশন দেওয়া হলো, দেন আপনি কি করতে পারেন, আপনার পার্সোনাল যে আইডি সেটা দিয়ে আপনি অ্যাক্সেস করে কাজ করতে পারবেন। তাহলে কোম্পানির পারপাসে নিজের এনআইডি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস ব্যবহার করবো না। কথা কি বুঝতে পেরেছি? Yes, sir. ঠিক, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমি একটু স্ক্রিনটা শেয়ার অফ করছি, আপনাদেরকে অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশনটা জাস্ট সামান্য একটু দেখাই দিব, যাতে আপনারা এটা চেহারাটা বুঝতে পারেন আসলে বাস্তবে কিভাবে কাজটা হয়। একটু ওয়েট করেন একটা মিনিট, আমি একটু ওপেন করি। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? লগইন অপশন। আমি VAT registration এখানে ওটা এই যে login আমার option। ইউজার আইডি, পাসওয়ার্ড দিলাম, আই এম নট এ রোবট, দেন আমি লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পর এখানে কি আসছে, এই যে আমার নাম আসছে, আর আমি যে কয়টা প্রতিষ্ঠানের আমার বিন আছে সেগুলো, এই যে একটা আমার হচ্ছে পার্সোনাল বিন এজ এ ভ্যাট এজেন্ট এবং ভ্যাট কনসালটেন্ট, আমার পার্সোনাল একটা বিন নিতে হয়েছে। দেন আপনারা তো শিখেছেন আজকে ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যদি কেউ ভ্যাট এজেন্ট হয় তার কি লাগবে? তার Manual registration। সেই জন্য আমাকে পার্সোনাল নামে একটা বিন নিতে হয়েছে। তারপর এই যে যেখানে আমার যে ট্রেনিং একাডেমি বা অ্যাডভাইজারি সার্ভিস আছে, এই যেমন একাডেমি এন্ড অ্যাডভাইজারি, সেটার বিন, আমার যে সিএ ফার্ম আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম, সেটার বিন। ওকে, আপনি আপনার আইডি দিয়ে ঢোকার পর এই যে দেখেন, এখানে খেয়াল করেন, বইয়ের পেজের মতো 7টা পেজ আছে না, এখানে ফাইলিং অব্লিগেশন, ফর্মস, কেসেস, নোটিফিকেশন, অ্যাকাউন্ট ব্যালেন্স। এই এখানে দেখেন সেকেন্ড যেটা আছে ফর্ম লেখা, কি লেখা? এই ফর্ম লেখাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখান থেকে রেজিস্ট্রেশন প্রসেস আছে, এখান থেকে গিয়ে আপনি এখানে অ্যাড ফর্মে ক্লিক করেন। এখানে গেলে এই যে দেখেন 2.1 আছে কিনা স্যার? জি স্যার। আমরা অ্যাপ্লিকেশন ক্ষেত্রে বলছিলাম কি 2.1 লাগবে, রাইট? জি স্যার। জি স্যার। এই যে 2.1 আমি ক্লিক করলাম, ওকে দিলাম। দিলে এই রেজিস্ট্রেশনের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ওপেন হবে। কি হবে? রেজিস্ট্রেশনের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ওপেন হবে। আপনাদের ম্যানুয়ালি যে সিলেবাস আছে যা আছে, সেখানে কি আমি যা দেখাচ্ছি বা ইয়ে করছি এগুলো কি ওখানে আছে স্যার? না স্যার। আচ্ছা, এগুলো হচ্ছে বোনাস, এগুলো হচ্ছে কি No, sir, নাই। বোনাস দেওয়া হচ্ছে। এই যে দেখেন, এইটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, স্পেশাল ফর্ম, এবং এখানে দেখেন উপরে যদি খেয়াল করেন অনেকগুলো কি আছে, এই যে হাইলাইট করতে দেখা যাচ্ছে না, অনেকগুলা অপশন আছে। তাহলে দেখেন এখানে প্রথম হচ্ছে যে আপনি রেজিস্ট্রেশন কি নিউ রেজিস্ট্রেশন না রেজিস্ট্রেশন, এখন যারা করতেছে সবাই নিউ, কারণ তাহলে রি-রেজিস্ট্রেশন কাদের ক্ষেত্রে ছিল? নতুন আইনে, যেমন 2019 সালে যখন আমরা নতুন আইনটা হয়েছে, তাহলে তার আগের আইনে কারো ভ্যাট রেজিস্ট্রেশন ছিল, নতুন আইনে আসার সময় তাদের পুরাতন ভ্যাট রেজিস্ট্রেশনটা উল্লেখ করতে হইতো, সেজন্য রি-রেজিস্ট্রেশন যে পুরাতন বিল দিতে হইতো। এখন তো আর এটা নাই, 19 সাল তো অনেক আগে চলে গেছে, এখন 2026 সাল, তাহলে সবাই নিউ রেজিস্ট্রেশন। সবাই কি হবে? নিউ রেজিস্ট্রেশন। এই যে আপনি কোন ধরনের বিজনেস প্রতিষ্ঠান, আপনি কি ওনারশিপটা কেমন, আপনি কি প্রপার্টিশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ডিপ্লোম্যাটিক মিশন, গভর্নমেন্ট, এনজিও, এডুকেশন ইনস্টিটিউট, আদার, তাহলে এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। আর হচ্ছে আপনি কি উইথলিং এন্টিটি, ইয়েস অর নো, সেটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনার ইনফরমেশন, আপনার ট্রেড লাইসেন্স নাম্বার, ডেট, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, ডেট, আপনার কোম্পানির টিন নাম্বার, দেন হচ্ছে কোম্পানির নাম, আর হচ্ছে যদি কোনো ব্র্যান্ড নেম থাকে, ব্র্যান্ড নেম, মনে করেন কোম্পানির নাম একটা কিন্তু প্রোডাক্টের জন্য আলাদা ব্র্যান্ড নেম আছে, সেটা দিতে পারেন। আপনি কি ভ্যাট রেজিস্ট্রেশন করছেন না টার্নওভার অ্যানালিসমেন্ট, তো এখানে সিলেক্ট করবেন, টার্নওভার হলে টার্নওভার, ভ্যাট হলে ভ্যাট সিলেক্ট করবেন। আর হচ্ছে এই যে কোম্পানিটা, এটার ওনারশিপটা, ইকুইটিটা কেমন, এটা কি 100% লোকাল ইকুইটি, যারা শেয়ার হোল্ডার আছে সবাই কি বাংলাদেশি
নাকি ফরেনার আছে। যদি 100% ফরেনার হয় তাহলে 100%, আর যদি জয়েন্ট ভেঞ্চার হয় একটা পার্সেন্টেজ ফরেন একটা লোকাল, তাহলে জয়েন্ট ভেঞ্চার হবে। লোকাল হলে জাস্ট লোকাল সিলেক্ট করলে হবে, কিন্তু যদি ফরেন হয় বা জয়েন্ট ভেঞ্চার হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে ফরেন কত পার্সেন্ট সেটা, লোকাল কত পার্সেন্ট সেটা উল্লেখ করতে হবে। আর বিডার থেকে যারা ফরেন ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে বিডার পারমিশন লাগে, তাহলে বিডার রেজিস্ট্রেশন নাম্বারটা আর বিডার পারমিশনের ডেটটা এখানে লাগবে। ওকে, এরপর আপনার প্রতিষ্ঠানের ঠিকানা, ফ্যাক্টরির ঠিকানা, কোন ডিস্ট্রিক্টে, কোন পুলিশ স্টেশন, তারপর আপনার পোস্টাল কোড কত, এইটা ইনফরমেশনটা ফিল আপ করার ক্ষেত্রে দুইটা জিনিস খুব সিরিয়াসলি খেয়াল করতে হবে। এই যে এই দুইটা দেখা যাচ্ছে স্যার, কোন দুইটা সিলেক্ট করছি, জি স্যার। পুলিশ স্টেশন আর পোস্টাল কোড, এই দুইটা দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি মনে করেন পুলিশ স্টেশন ঠিক দিয়েছেন কিন্তু পোস্টাল কোড ভিন্ন এরিয়া দিয়েছেন, তাহলে হবে কি আপনার এই বিন রেজিস্ট্রেশন হবে না, কারণ এটা তার অ্যাড্রেস খুঁজে পাবে না, তার চেহারা বলবে যে এটা বাংলাদেশি, তার হাত পা বলবে অন্যরকম। তাহলে আপনি অ্যাড্রেসটা যদি দুই রকম হয় তাহলে কি হবে, আপনি এই থানার আন্ডারেও পড়তেছেন না ওই থানার মধ্যে, তাহলে বেওয়ারিশ ক্লাস বাংলাদেশের বর্ডারের বাইরে কাটাতার জিরো পয়েন্টে থাকলে না আপনি ইন্ডিয়ায় না বাংলাদেশে, তাহলে কোন দেশে আপনাকে কালেক্ট করবে স্যার? ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আপনি এখানে পুলিশ স্টেশন আর পোস্টাল কোডে যদি কোনো ধরনের মিসম্যাচ করেন তাহলে আপনার রেজিস্ট্রেশনটা ঝুলে থাকবে, এটা আপনি আপডেট পাবেন না, এবং আপনি কোন ব্যাট অফিসে গেলে এটার আপডেট জানবেন সেটাও বুঝতে পারবেন না। এই জন্য এটা খুবই সিরিয়াস, এই পুলিশ স্টেশন আর পোস্টাল কোড কনফার্ম হয়ে দিতে হবে। তারপর বাকি ইনফরমেশনগুলো আপনি দিলেন, দেওয়ার পর এখানে যদি ওই যে আমরা বলছিলাম সেন্ট্রাল রেজিস্ট্রেশন, তাহলে এখানে কি হবে, আপনার যতগুলো ব্রাঞ্চ অফিস আছে এই সবগুলো এখানে ব্রাঞ্চ একটা একটা করে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, দেন আপনি কি ধরনের ব্যবসা করেন, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ট্রেডিং, ইম্পোর্ট, এক্সপোর্ট না আদার, এগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। যদি ম্যানুফ্যাকচারিং করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এই যে ম্যানুফ্যাকচারের লিস্ট ওপেন হবে, কোন ধরনের ম্যানুফ্যাকচারিং করেন সেটা। আর যদি আপনি এটা ক্লোজ করে আপনি সার্ভিস দেন, দেখেন তাহলে ম্যানুফ্যাকচারিং অংশটা কি হবে, ক্লোজ আছে, সার্ভিসটা ওপেন হয়েছে, দেখছেন এই সার্ভিসটা ওপেন। কোন ধরনের সার্ভিস দেন সেটা আপনি সিলেক্ট করেন। এইভাবে সবগুলো তথ্য এখানে আপনি কি ধরনের সার্ভিস দেন সেটার এইচএস সার্ভিস কোড কি, আর যদি গুডস সাপ্লাই দেন তাহলে এটার এইচএস কোড কি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, এই যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস গুলো এখানে দিতে হবে। এরপর কোম্পানির যে শেয়ার হোল্ডার, এই যে তাদের এখানে E10, এই যেখানে প্লাস চিহ্ন দিয়ে E10 ফুল নেম, ডেজিগনেশন, কত পার্সেন্ট শেয়ার সে হোল্ড করে, তার এনআইডি বা পাসপোর্টের এটা দিবেন, এগুলা ফিল আপ করবেন। করার পর আপনার গত 12 মাসের টার্নওভার কত, ফিউচার 12 মাসে কত হবে, দেন আপনার এমপ্লয়ি কতজন আছে, আপনি কি জিরো রেটেড সাপ্লাই করেন কিনা, আপনার কি এক্সেন্টেড সাপ্লাই হবে কিনা, আপনার যদি ম্যানুফ্যাকচারিং করেন তাহলে এই মেশিন এটা ফিল আপ করতে হবে, কোনটা ফিল আপ করতে হবে, এই যে মেশিনারি এটা ফিল আপ করতে হবে, আর সার্ভিস হলে এটা লাগবে না। দেন অথরাইজেশন, এখানে বলেছিলাম যে এখানে এসে এই অনলাইন অ্যাক্টিভিটিস করার জন্য এখানে কোম্পানির যার আইডি দিয়ে ঢুকছেন তার এটা ডিটেলসটা দিবেন প্রথমটা। এরপর এখানে মনে করেন আরো 2-3 জনকে দায়িত্ব দিতে চায়, ম্যানেজারকে, সিএফও কে, অ্যাকাউন্টেন্টকে যদি দায়িত্ব দিতে চায় তাদের এখানে দিয়ে তারা কি করতে পারবে, এই যে পারপাসটা কি, তারা কি রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট করা, রিটার্ন সাবমিট করা, না কি সব ধরনের কাজ করতে পারবে সেটা তাদেরকে ওই অথরিটি দিলে, আর তাদের যদি আইডি ক্রিয়েট করা থাকে তাহলে তাদের আইডিতে এই কোম্পানির নামটা শো করবে। ক্লিয়ার? এখানে এসে আপনার নাম, রেজিগনেশন, এবং এখানে উপরে যাহা যাহা বলি আছি সত্য বলি আছি এখানে টিক মার্ক দিব, দিয়া যখনই কাজ করবো টাইম টু টাইম আমরা এখানে সেভ ড্রাফট দিব, তাহলে যা যা করলাম সেগুলো সেভ থাকবে। এরপর চেক বাটন দিলে যদি নো এরর ফাউন্ড আসে তাহলে সাবমিট করব। এগুলো ফিল আপ করার পরে আপনাকে কি করতে হবে, এই যে দেখেন এখানে একটা অ্যাটাচমেন্ট আছে, এই যে অ্যাটাচমেন্ট, লাস্টটা দেখেন অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টে যাইতে হবে। অ্যাটাচমেন্টে গিয়ে এই ডকুমেন্টগুলো আপনাকে এখানে অ্যাটাচমেন্ট করতে হবে। এই অ্যাটাচমেন্ট করার সময় বলছে যে কি কি ফরম্যাটে অ্যাটাচমেন্ট করা যাবে, কি কি ধরনের ডকুমেন্ট অ্যাটাচ করা যাবে এখানে বলা আছে, এবং প্রত্যেকটা সিঙ্গেল ডকুমেন্ট 4 MB বেশি হইতে পারবে না, একটা সিঙ্গেল ডকুমেন্ট 4 MB বেশি হইতে পারবে না, এবং সর্বোচ্চ 10টা ডকুমেন্ট অ্যাটাচ করা যাবে। কয়টা ডকুমেন্ট অ্যাটাচ করা যাবে? 10টা। এই যে দেখেন এখানে লেখা আছে 10 ফাইলস, 10টা আপনি অ্যাটাচ করতে পারবেন, এবং এক একটা ফাইল 4 MB। ক্লিয়ার? আবার সবকিছু ঠিক থাকলে চেক বাটনে ক্লিক করার পর যদি দেখেন, এই যে চেক বাটনে ক্লিক করলাম, করলে কি মেসেজ আসছে, এরর ফাউন্ড, কি আসছে, এরর ফাউন্ড। আর উপরে দেখেন এই যে 78 দেখেন, মানে 78টা এরর আছে, 78 এরর আছে। যদি চেক বাটনে ক্লিক করার পর নো এরর ফাউন্ড লেখা আসে তাহলে বুঝতে হবে যে এভরিথিং ওকে, কোনো প্রবলেম নাই। দেন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। সবাইকে বুঝাতে পারছি স্যার? জি স্যার। এই যে বইতে যা যা পড়লাম, কি কি ডকুমেন্ট লাগে কি কি, সেটা কি ওইখানে পড়লে মনে থাকবে না? এই যে এখান থেকে দেখলে ক্লিয়ার বোঝা যাবে, এই যে এখানে সব আছে না স্যার? জি স্যার। জি স্যার। স্যার তাহলে শুধু ম্যানুয়াল পড়লে হবে না, প্র্যাকটিক্যাল নলেজ লাগবে। প্র্যাকটিক্যাল নলেজ থাকলে মুখস্থ করা লাগবে না, এটা আজীবন মনে থাকবে। ক্লিয়ার? তো জি স্যার। ক্লিয়ার। তো আমরা এখন 15 মিনিটের একটা ব্রেক নিব, দেন আমরা আমাদের যে ম্যাথ করার কথা অ্যাসেসমেন্ট সেটা আমরা করব। আমরা এখন কি করব, আমরা এখন এটা ক্লোজ করে দিলাম।
আমরা যেটা করব সেটা হচ্ছে কখন জয়েন করবো স্যার ক্লাসে? আর 8:35-এ। আমরা 8:35 একটু লিখে দেই, 15 মিনিট ব্রেক, 8:35। এই যে যতটুকু আলোচনা হইলো এতটুকু কি না বোঝার মতো কিছু আছে, না অনেক কঠিন কিছু বললাম? না স্যার ইজি ছিল। ইজি ছিল। স্যার সেকশন জি 8 বল। রুল এত এগুলো আমরা কোথায় দেখতে পাবো? এটা ওই যে বললাম, আইনে দেখতে পারবেন। আপনি ভ্যাটের বই কিনবেন, ভ্যাট লয়ের বই কিনবেন। আমাদেরকে যে বইটা দেওয়া হয়েছে এটাতে আছে ট্যাক্সেশনের বইটা? এটা তো হলো বললাম যে গল্প, ট্যাবলেট। কথা তো শুনেন না, সব বুঝেন না। বললাম যে এটা তো গল্প, এখানে কি সামারি করে আপনাকে দিয়েছে, ল থেকে গল্প আকারে আপনাকে দিয়েছে। স্যার তো প্যাটের কোন বইটা কিনলে বেশি ভালো হবে? ভ্যাটে যে কোনো বই কিনতে পারবে, কোনো এটা ভালো মন্দ কিছু নাই। তবে ওই কিছু বইতে ব্যাখ্যা, তারপর এক্সপ্লেনেশন এগুলো একটু বেশি থাকে, সেগুলো দেখতে পারেন। আপনি ডক্টর আব্দুর রউফ সাহেবের বইটা দেখতে পারেন, খারাপ না। ওকে স্যার। তো আমরা 8:35 ইনশাল্লাহ জয়েন করছি। ওকে স্যার। নাইব তো নাইব মিউট সারা ক্লাসে भी नहीं गई अलग भाग जाए ना ভাই সবাই একটু মিউট করে রাখি প্লিজ।
আসসালামু আলাইকুম, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? Yes, স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, কি দেখা যাচ্ছে? স্ট্যান্ডার্ড মেকানিজম অফ ভ্যাট স্যার। একটু জোরে বলেন। স্ট্যান্ডার্ড মেকানিজম অফ ভ্যাট। ওকে, এখানে আমরা দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে বাংলাদেশে ভ্যাট মেকানিজম কিভাবে কাজ করে, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনালি আসলে ভ্যাট মেকানিজম কিভাবে কাজ করে। আমরা এই যে উপরের পার্টে যেটা দেখতেছি স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজম, এটা আমাদের দেশে ঠিকমতো কাজ করছে না। এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এভাবে চলে, আর আমরা চলি একটু অন্যরকম। স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজম বলতে বোঝায় স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজমের কয়েকটা বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক আছে। নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে যে সকল ক্ষেত্রে সকল সাপ্লায়ার কি করতে পারবে, সকল স্টেজে তারা রিবেট নিতে পারবে। আমাদের দেশে সেকশন 46 অনুযায়ী কি বলছে, শুধুমাত্র 15% রেটে সেলস করলে আর কি 0% রেটে সেলস করলে এই দুইটার ক্ষেত্রে কি পাওয়া যাবে, রিবেট পাওয়া যাবে, আর অন্য ক্ষেত্রে পাওয়া যাবে না। তাহলে কি সকল ক্ষেত্রে রিবেট পাওয়া যাচ্ছে স্যার? না। তাহলে তাহলে প্রথম যে স্ট্যান্ডার্ড, প্রথম যে বৈশিষ্ট্য সেটা আমাদের দেশে ফুলফিল হচ্ছে না। সেকেন্ড বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে সকল ক্ষেত্রে ভ্যাটের রেট হবে একটা। ভ্যাটের রেট কটা হবে? একটা মাত্র পার্সেন্টেজ থাকবে। আমাদের দেশে কি একটা মাত্র পার্সেন্টেজ না, নানান ধরনের রেট আছে। নানান ধরনের রেট। তাহলে আমাদের একটা নির্দিষ্ট রেট নাই, আমাদের সকল ক্ষেত্রে আমরা রিবেট পাই না, দুইটা। 3 নাম্বার হচ্ছে কোনো ভিডিএস হবে না, অ্যাড সোর্সে ভ্যাট কাটতে হবে না। কিন্তু আমাদের দেশে কি অ্যাড সোর্সে ভ্যাট কাটতে হয়, ভিডিএস করতে হয়? হয় স্যার। হয়। তাহলে 3টা কোশ্চেনই আমাদের দেশে আনসার ইয়েস অর নো? নো। তাহলে যদি নো হয় 3টার, তাহলে কি আমরা স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজমে পড়ি না পড়ি না? পড়ি না স্যার। পড়ি না। তাহলে এখন আমরা শিখবো স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজম আসলে কিভাবে কাজ করে, দেন বাংলাদেশে যে উল্টাপাল্টা মেকানিজম সেটা আমরা দেখবো, তাই না স্যার? দেখেন, আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম ভ্যাটের সাপ্লাইয়ের ক্ষেত্রে কয়টা স্টেজ আছে? 3টা স্টেজ। 3টা স্টেজ। কি কি বলছিলাম? ইম্পোর্ট স্টেজ, ম্যানুফ্যাকচারিং স্টেজ, ম্যানুফ্যাকচারিং স্টেজ, আর ট্রেডিং অর সাপ্লাই স্টেজ। রাইট। এই 3টা স্টেজ এখানে এখন আমাদের কাজে লাগবে। দেখেন, ধরে নিলাম আপনি একজন ম্যানুফ্যাকচারার, আপনি র মেটেরিয়ালস ইম্পোর্ট করছেন। আপনি যদি র মেটেরিয়ালস ইম্পোর্ট করেন, তাহলে কাস্টম যদি আপনার কাছ থেকে ডিউটি কালেক্ট করে, তাহলে এটাকে আমরা কি স্টেজ বলবো? ইম্পোর্ট স্টেজ স্যার। ইম্পোর্ট স্টেজ। ওকে, তাহলে একজন ম্যানুফ্যাকচারার হিসেবে আপনি ইম্পোর্টার, ম্যানুফ্যাকচারার হিসেবে আপনি 100 টাকায় একটা র মেটেরিয়ালস ইম্পোর্ট করছেন। ফ্যাক্টরিতে আনা পর্যন্ত, ফ্যাক্টরিতে প্রসেস করা পর্যন্ত, তাহলে 100 টাকার সাথে আরো 40 টাকা আপনি প্রসেসিং কস্ট, প্রোডাকশন কস্ট আপনার 40 টাকা, তার সাথে আপনার প্রফিট 25 টাকা যোগ করে আপনি 165 টাকা প্রাইস নির্ধারণ করছেন ভ্যালু অফ সাপ্লাই। এর মধ্যে তার মানে কি, ভ্যালু অফ সাপ্লাই আমরা গত ক্লাসে শিখছিলাম সকল প্রকার কর ব্যতীত মূল্য, মনে আছে স্যার? তাহলে এই যে 185 টাকা, এর মধ্যে কোনো ভ্যাট নাই, এসডি নাই, তাহলে এটার মধ্যে আছে কি, শুধু কস্ট। তাহলে আর প্রফিট। তাহলে এখানে দেখেন 185 টাকা, 185 টাকার উপর 15% ভ্যাট যোগ করলে আমরা কত টাকা বিক্রি করবো? 185 টাকার উপর 15% করলে আসে কত? এই দেখেন 24 টাকা। এই কলমে যদি খেয়াল করি 24 টাকা 75 পয়সা। তাহলে 165 প্লাস 24 টাকা 75, তাহলে ভ্যাট সহ কত টাকা বিক্রি করবো? 89 টাকা। তাহলে এখানে আমরা বলেছিলাম গত ক্লাসে যে সেলস এর উপর যে ভ্যাট হয় সেটাকে আউটপুট ভ্যাট বলে, বলছিলাম না স্যার? তাহলে এখানে আউটপুট ভ্যাট কত? 24 টাকা 75 পয়সা। আর বলছিলাম যে পারচেজের উপর যে ভ্যাট সেটাকে বলছি আমরা ইনপুট ভ্যাট, রাইট? তাহলে এখানে আমার পারচেজ ছিল 100 টাকা, কত ছিল? 100 টাকা। তাহলে 100 টাকার উপর 15% ভ্যাট হলে কত টাকা? এই যে দেখেন 15 টাকা। তাহলে আমার আউটপুট ভ্যাট হচ্ছে 24 টাকা 75, ইনপুট ভ্যাট হচ্ছে 15 টাকা। আমরা বলছিলাম যে আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাট বাদ দেওয়া যাবে, রাইট? তাহলে 24 টাকা 75 থেকে 15 টাকা বাদ দিলে লাস্টের কলামে দেখেন কত টাকা আসছে? 9 টাকা 75 টাকা। তাহলে এই ইম্পোর্টার যখন ম্যানুফ্যাকচারিং স্টেজে তার ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা বিক্রি করবে, তখন তাকে আর নতুন করে আর কত ভ্যাট দেওয়া লাগবে? 9 টাকা 75 পয়সা। তাহলে তার আউটপুট, এই যে সেলস করার সময় তার আউটপুট ভ্যাট আসে 24 টাকা 75, কিনার সময় যেহেতু 15 টাকা ভ্যাট দিয়ে আসছে, সেই 15 টাকা মাইনাস করে বাকি ব্যালেন্স থাকে 9 টাকা 75, সেটা তারা কি করবে? পেমেন্ট করবে, রাইট? আচ্ছা, এখন বলেন তো, এই যে ম্যানুফ্যাকচারার সে যার কাছে বিক্রি করবে, ধরলাম যে সে হোলসেলার কাছে বিক্রি করছে, কার কাছে? ডিলারের কাছে বিক্রি করছে। তাহলে ম্যানুফ্যাকচারার যেটা সেলস প্রাইস, তাহলে ডিলারের জন্য সেটা কি হবে? পারচেজ প্রাইস হবে না স্যার? জি স্যার। তাহলে দেখেন, এই যে যার ম্যানুফ্যাকচারার আউটপুট ভ্যালু কত ছিল, ভ্যালু অফ সাপ্লাই কত ছিল? 165 টাকা, রাইট? 165। তাহলে ডিলারের জন্য সেটা কি হবে? ইনপুট হবে। সেটা কি হবে? ইনপুট। ইনপুট 165 টাকা।
তার সাথে সে আরো তার আনুষঙ্গিক আরো খরচ আছে, তার দোকান ভাড়া, কর্মচারী বেতন, নানান জিনিসপত্র, সেগুলো মিলে সে আরো 10 টাকা খরচ যোগ করলো, আর তার প্রফিট 10 টাকা। তাহলে 165 প্লাস 10 টাকা খরচ, 10 টাকা প্রফিট। সে কত টাকা বিক্রি করবে? তাহলে 185 টাকার উপর সে আবার 15% ভ্যাট যোগ করে তার আউটপুট ভ্যাট কত আসবে? 27 টাকা 75 পয়সা। এটা হলো তার আউটপুট ভ্যাট। তাহলে তাহলে সে কিনার সময় কত টাকা ভ্যাট দিছিল? 100 টাকা। ম্যানুফ্যাকচারারের যেটা আউটপুট ভ্যাট, ডিলারের হচ্ছে সেটা ইনপুট ভ্যাট, রাইট? এই যে দেখেন 24 টাকা 75 পয়সা। তাহলে তার আউটপুট ভ্যাট হচ্ছে 27 টাকা 75 আর ইনপুট ভ্যাট হচ্ছে 24 টাকা 75। এটা থেকে বিয়োগ করলে আর কয় টাকা দিতে হয় তাকে? 3 টাকার মতো। 3 টাকা। ঠিক তেমনি সে এটা কার কাছে বিক্রি করছে? ডিলার বিক্রি করছে কার কাছে? রিটেলারের কাছে, খুচরা বিক্রেতার কাছে। এই খুচরা বিক্রেতারটা হচ্ছে রিটেলারের পারচেজ প্রাইস হচ্ছে কার? হোলসেলারের সেলস প্রাইস, রাইট? তাহলে 185 টাকা, এই যে 185 টাকা, তার সাথে তার আরো 15 টাকা খরচ আছে, 10 টাকা প্রফিট করে সে 210 টাকা বিক্রি করবে। এটার উপর 15% ভ্যাট আসলে তার আউটপুট ভ্যাট আসছে 31 টাকা 50 পয়সা। এই যে 31 টাকা 50 পয়সা, সে কিনার সময় কত টাকা ভ্যাট দিয়ে আসছে? এই যে এটা 27 টাকা 75 পয়সা। তাহলে এটা বিয়োগ করলে আর কত টাকা তাকে ভ্যাট দিতে হবে? 3 টাকা 75 পয়সা। আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি, এই যে দেখেন ভ্যাট সহ, তাহলে ফাইনালি ভ্যাট সহ কত টাকা বিক্রি হলো? এটা 241 টাকা 50 পয়সা। 241 টাকা 50 পয়সা। এটা কে কিনছে? আমি, আপনি, যারা ফাইনাল কনজিউমার, আমরা 241 টাকা 50 পয়সা দিয়ে জিনিসটা কিনলাম। কথা কি বুঝতে পারছি? তাহলে 241 টাকা 50 এর মধ্যে পুরো ভ্যাট সবগুলো এটার মধ্যে আছে না? প্রত্যেকটা লেয়ারে লেয়ারে অ্যাড ছিল। হ্যাঁ আছে। তো টোটাল ভ্যাটটা কার পকেট থেকে গেছে? আমার পকেট থেকে গেছে না? স্যার কনজিউমার। ফাইনাল কনজিউমার। হ্যাঁ, তাহলে 241 টাকার মধ্যে 31 টাকা 50 পয়সা হচ্ছে ভ্যাট আছে, আর ভ্যাট ছাড়া মূল্য আছে 210 টাকা। কত আছে? 210। তাহলে 241 টাকা 50 পয়সার মধ্যে 31 টাকা 50 পয়সা হচ্ছে ভ্যাট, আর 210 টাকা হচ্ছে কস্ট। তাহলে দেখেন, বা ভ্যালু এডিশন। তাহলে দেখেন, তাহলে পুরো ভ্যাটটাই কে বিয়ার করছে? ফাইনাল কনজিউমার বিয়ার করছে। আর তাহলে লেয়ারে লেয়ারে যারা করতেছে তারা কি করতেছে? এই যে পরবর্তী কাস্টমারের কাছ থেকে কালেক্ট করে, যেমন ম্যানুফ্যাকচারার 24 টাকা 75 পয়সা কার থেকে কালেক্ট করবে? হোলসেলের কাছ থেকে। হোলসেলার 27 টাকা 75 পয়সা কার থেকে কালেক্ট করবে? রিটেলার কাছ থেকে। রিটেলার বিক্রি করে কার কাছ থেকে কালেক্ট করবে? আমি, আপনি, ফাইনাল কনজিউমার কাছ থেকে। তাহলে তারা কি নিজের পকেট থেকে ভ্যাট দেয়? না স্যার। ভ্যাট দেয় না, সে কাস্টমারের কাছ থেকে কালেক্ট করে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তো, আপনাকে যদি এই টোটাল সিনারিওটা থেকে ভাগ করতে বলি, যে 3টা স্টেজে ভাগ করতে, ভ্যাটটা কিভাবে আসছে দেখেন। ইম্পোর্ট স্টেজে কত টাকা দিয়ে সে মালটা কিনছিল? 100 টাকা দিয়ে কিনছিল না স্যার? জি স্যার। 100 টাকার উপর 15% ভ্যাট। তাহলে ইম্পোর্ট স্টেজে কত টাকা ভ্যাট দিয়ে আসছে? 15 টাকা। 15 টাকা। এরপর দেখেন সে 100 টাকার পরে কত টাকা খরচ যোগ করছে? এখানে দেখেন তো, এই যে আমি যেখানে হাইলাইট করছি, কত টাকা? 65 টাকা। ও খরচ, 65 টাকা। খরচ না প্রফিট? 40 আর 25 কত হলো? 65। তাহলে 100 টাকার পরে আরো 85 টাকা খরচ করছে। এই 85 টাকা হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টেজ হইছে। এই 85 টাকার উপর যদি আমরা 15% ভ্যাট করি, কত আসে? 9 টাকা 72। দেখেন তো, এজ এ ম্যানুফ্যাকচারার সে কয় টাকা ভ্যাট দিছিল? 9 টাকা 72 পয়সা দিছিল না স্যার? তার মানে আলটিমেটলি সে শুধুমাত্র তার যতটুকু ভ্যালু এডিশন হইছে সেটার উপর ভ্যাট দিচ্ছে। সবাই যার যার ভ্যালু এডিশনের উপর ভ্যাট দিচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখেন, এর পরবর্তীতে যে হোলসেলার, তার ভ্যালু এডিশন কত? 10 টাকা 10 টাকা 20 টাকা। তাহলে 20 টাকার 15% করলে কত হয়? 3 টাকা। তার মানে ভ্যালু এডিশনের উপর ভ্যাট হচ্ছে। কিছুর উপর ভ্যাট হচ্ছে? ভ্যালু এডিশনের উপর। রিটেলারের ভ্যালু এডিশন কত? 15 টাকা প্লাস 10 টাকা 25 টাকা। এই দেখেন 25 টাকার উপর ভ্যাট 3 টাকা 75। এই যে দেখেন, এই যে সবগুলো যোগ করলে টোটাল 31 টাকা 50 পয়সা হইছে কিনা স্যার ভ্যাট? সব ক্ষেত্রেই 15%। এটা হলো স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজম। সব ক্ষেত্রে 15%। আমরা স্ট্যান্ডার্ডে আছি, আমরা বাংলা সিস্টেম এখন আসি নাই। আমরা কোথায় আছি? ইউরোপ আমেরিকাতে আছি। ক্লিয়ার? তাহলে দেখেন, আমরা 3টা স্টেজ করছিলাম। তাহলে ইম্পোর্ট স্টেজ হচ্ছে এই 15 টাকা, ম্যানুফ্যাকচারিং স্টেজ হচ্ছে 9 টাকা 72 পয়সা, আর পরবর্তী দুইটা, এই যে এই দুইটা হচ্ছে কি? ট্রেডিং বা সাপ্লাই স্টেজ। 3 টাকা 3 টাকা 72, দুইটা মিলে কত হলো? 6 টাকা 72। কথা কি ক্লিয়ার বুঝাতে পারছি স্যার? ওকে, তাহলে দেখেন টোটাল ভ্যালুয়েশন হচ্ছে আমার 210 টাকা। কোন কোন লেয়ারে কত টাকা ভ্যালুয়েশন সেটা আমরা এখানে দিলাম। টোটাল 210 এর উপর 50% করলে ওই 31 টাকা 50 পয়সা আসে। আপনি লেয়ারে লেয়ারে ভাগ করে 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 এভাবে, আপনাদের ম্যানুয়ালি কি এরকম লেয়ারে লেয়ারে ভাগ করে এভাবে শেখানো আছে স্যার? ম্যানুয়ালি কেউ খেয়াল করছেন? আছে? কখনোই নাই স্যার। নাই। তাহলে দেখেন, এই যে ভ্যালু অফ সাপ্লাই 210 টাকা, ভ্যাট হচ্ছে 31 টাকা, এসডি এখানে নাই। তাহলে ভ্যাট সহ মূল্য হচ্ছে কত? 241 টাকা। তাহলে টোটাল সিনারিও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জিনিসটা কি বুঝতে পেরেছি স্যার? জি জি স্যার। এখন আমরা ঠিক সেম ফরম্যাটে, এটা শুধু একটা কলাম বাড়বে, এই সেম স্ট্রাকচারে বাংলা সিস্টেম করব। বাংলাদেশে যেভাবে চলে সেই ক্ষেত্রে যেটা হবে, শুধুমাত্র প্রথমটা ছাড়া, কোনটা ছাড়া? এই ম্যানুফ্যাকচারিং এর 15% ছাড়া বাকি সকল ক্ষেত্রে ওই ট্রেড হিসেবে কত পার্সেন্ট দেওয়ার কথা? 7.5% না স্যার?
সেটা দিবে। আর 7.5% রেটে বিক্রি করলে কি রিবেট পাবে স্যার? না। স্যার পাবে আমি না। পুনরায় এই যে জিজ্ঞাসা বাংলাদেশের যে করছি। মেকানিজম, এটাকে বলছে যে ডিস্টর্টেড মেকানিজম। কি বলছে? ডিস্টর্টেড মেকানিজম, মানে বিচ্যুত, কারণ লাইনের থেকে দূরে চলে গেছে, লাইনের বাইরে। এটাকে বলছে ডিস্টর্টেড মেকানিজম, বিচ্যুত মেকানিজম। ক্লিয়ার? এই দেখেন তো, আগের ফরম্যাট আমরা কি শিখছিলাম? 100 টাকা, 40 টাকা, 25 টাকা, 165 টাকা, 15, তাহলে 9 টাকা 75। তাহলে প্রথম রোটা আগেরটার মতো সেম, রাইট? এখন সে বিক্রি করছে কার কাছে? ডিলারের কাছে। এখন এই ডিলার কি করছে? সে 15% বিক্রি করে না, সে বিক্রি করে 7.5%। কত পার্সেন্ট বিক্রি করে? 7.5%। 7.5% বিক্রি করলে এই যে দেখেন ইনপুট ভ্যাট রেড কালার করা 0, তার মানে ইনপুট ভ্যাট রিবেট পাবে না, রাইট? 15% হলে রিবেট পাইতো। তাহলে এখানে 7.5% যেহেতু, তাহলে রিবেটের ঘর 0। রিবেট যদি 0 হয়, তাহলে ব্যবসায়ী কি নিজের পকেট থেকে ভ্যাট দিবে? দিবে না। সে তখন কি করছে? রিবেট যেহেতু পাবে না, ওই কেনার সময় যে ভ্যাটটা, সেই ভ্যাটটাকে এখানে খরচের মধ্যে যোগ করে দিয়েছে। এই যে দেখেন এখানে একটা কলাম বাড়তি আছে। আগেটা কি ছিল? প্রসেসিং কস্ট ছিল আর প্রফিট ছিল। এই মাঝখানে দেখেন ভ্যাট যোগ করে দিয়েছি। তার মানে যারা স্ট্যান্ডার্ড রেট 15% অথবা 0% সাপ্লাই দিবে না, তাদের ক্ষেত্রে তারা কি করবে? কেনার সময় যে ভ্যাটটা দিচ্ছে ইনপুট ভ্যাট, সেই ভ্যাটটা তারা খরচের মধ্যে যোগ করে দিবে। কোথায় যোগ করে দিবে স্যার? খরচের ভিতরে। খরচের মধ্যে। খরচের তাহলে মধ্যে। দেখেন আগের ম্যাথে ছিল 185 টাকা, 10 টাকা, 10 টাকা এরকম ছিল। কিন্তু এখনকার ম্যাথে কি আসছে? 185 টাকা, 10 টাকা, 10 টাকা তো আছেই, সাথে 24 টাকা 75 পয়সা। এটা কোনটা? ওই যে দেখেন আউটপুট ভ্যাট, ম্যানুফ্যাকচারের আউটপুট ভ্যাট, হোলসেলের যেটা ইনপুট ছিল সেটা দেখেন ইনপুটের ঘরে 0, ইনপুট নাই। এই দেখেন লাল কালার করা 0, তার মানে এটা পাবে না। তাহলে এই 24 টাকা 75 পয়সা সে খরচ যোগ করেছে, এখন 209 টাকা 75 পয়সা হয়ে গেছে। এটার উপর সে 7.5% ভ্যাট আসবে, 15 টাকা 75। তাহলে সে কি করবে? রিবেট যেহেতু 0 মাইনাস, তাহলে এই 15 টাকা 75 পয়সা ভ্যাট দিবে। তাহলে আগের ম্যাথে কি ছিল? 3 টাকা ছিল। কত ছিল? 3 টাকা। এখন তাকে কত দিতে হচ্ছে? 15 টাকা 75 পয়সা। তাহলে এই যে 3 টাকা জায়গায় 15 টাকা 75 পয়সা, 12 টাকা 73 পয়সা বেশি যাচ্ছে। এটা কার পকেট থেকে যাবে? কাস্টমারের পকেট থেকে যাবে না স্যার? ঠিক। এর কাছ থেকে যখন রিটেলার কিনছে, রিটেলারের জন্য ইনপুট ভ্যাট কত হবে? আগের 24 টাকা 75 পয়সা আর এখানে 15 টাকা 75, দুটো যোগ করলে কত হচ্ছে? 40 টাকা 48 পয়সা। এই দেখেন 40 টাকা 48 পয়সা সে এখানে খরচে দেখা দিচ্ছে। তাহলে এই ভ্যাটের উপর আবার ভ্যাট হচ্ছে, ভ্যাটের উপর আবার কি হচ্ছে? ভ্যাট হচ্ছে। তাহলে সেই 7.5% করলে কত আসছে? আর 18 টাকা 41 পয়সা। তাহলে যেখানে আমরা উপরে দেখছিলাম মাত্র 3 টাকা 72 পয়সা দেখছিলাম, কত দেখছিলাম স্যার? 3 টাকা 75। কিন্তু এখানে বাড়তি দিতে হচ্ছে না স্যার? 15 টাকা সামথিং। তাহলে টোটাল দেখেন কি দাঁড়াচ্ছে? এখানে টোটাল ভ্যালুয়েশন যদি আমরা চিন্তা করি 245 টাকা 48 পয়সা তারা বলছে। তাহলে ফাইনালি এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে 263 টাকা 89 পয়সা। কিন্তু এটা আমরা আগে বিক্রি করছিলাম কত? 241 টাকায়। এখন ওই যে তারা ভ্যাটের কমপ্লায়েন্স না মানার কারণে, স্ট্যান্ডার্ড রেটে সাপ্লাই না দেওয়ার কারণে, রিবেট না পাওয়ার কারণে ভ্যাট বেড়ে গিয়ে এটা এখন 263 টাকা হয়েছে। আগে ভ্যাট ছিল 41 টাকা 50 পয়সা, সরি 31 টাকা 50 পয়সা। এখন ভ্যাট কত টাকা দাঁড়াইছে? 58 টাকা 89 পয়সা। তাহলে কত টাকা ভ্যাট বেশি দিচ্ছি? এই দেখেন পাশাপাশি করা আছে। এই যে এটা হলো আগেরটা, এটা হলো বর্তমানটা। আগেরটাতে আমরা 15 টাকা 9 টাকা 75, 3 টাকা 3 টাকা 75, এভাবে আমরা 31 টাকা 75 পয়সা দিতাম। কিন্তু এখন হচ্ছে 15 টাকা 9 টাকা 75, এই দুইটা ঠিক আছে। তারপর দেখেন 15 টাকা 73, 18 টাকা 41, টোটাল 58 টাকা 89 পয়সা। তাহলে কত টাকা বেশি ভ্যাট দিচ্ছি স্যার? 27 টাকা 39 পয়সা। তাহলে তারা যদি নিয়ম মানতো, সঠিকভাবে চলতো, তাহলে আপনার আমার পকেট থেকে 27 টাকা 39 পয়সা বাড়তি ভ্যাট যাইতো না, আমি প্রোডাক্টটা কম দামে কিনতে পারতাম। কথা কি বুঝতে পারছি স্যার? তাহলে এই যে যারা আমাদের ব্যবসায়ীরা, তারা যে কমপ্লায়েন্স মানছে না, তারা যে সঠিক নিয়মে চলছে না, যদি না চললে এতে লস কার? তার কি কোনো লস আছে? সে তো নিজের পকেট থেকে ভ্যাট দিবে না, সে কাস্টমার থেকে নিবে, সে খরচে যোগ করে দেয়। তাহলে প্রোডাক্টের দাম অটোমেটিক কি হয়ে যায়? কমে যায়। কমে যায় না বেড়ে যায়? বোকা, বেড়ে যায়, বেড়ে যায়। কমে যায় বলতেছেন কেন? আগে কিনছেন কত? 200 কত টাকায়? 41 টাকা। এখন কিনতেছেন 263 টাকা। কমছে না বাড়ছে? বেড়ে গেছে স্যার। বেড়ে গেছে। তাহলে আপনি যে বললেন কমে গেছে। না স্যার, আমি একটু উল্টা হিসাব করলাম। হ্যাঁ, তাহলে এই দুইটা যে মেকানিজম বললাম, দুইটা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। আপনাদের ম্যানুয়ালে এইটুকু আছে, যেটুকু সিলেক্ট করছি এইটুকু আছে। ক্লিয়ার? আর বাকি আর কিছু নাই, শুধু এতটুকু আছে। আমরা আপনাদেরকে একটু ডিটেইলস দেখাই দিলাম। ওকে, এখন আমরা দেখব যে আমরা যখন ইম্পোর্ট করি, ইম্পোর্ট স্টেজে আমাদের কাছ থেকে যে কাস্টম জিটি কালেক্ট করে সেটা কিভাবে ক্যালকুলেশন করে সেটা শিখবো। ওকে, এই দেখেন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এইটুকু হচ্ছে কোশ্চেন, এরপরে হচ্ছে সলিউশন। আপনাদের বইতে আছে, পুরোটা নাই, আছে কত পর্যন্ত? এইটুকু পর্যন্ত আছে, যেটুকু হাইলাইট করছি এইটুকু পর্যন্ত আছে। তবে সকল ব্যাখ্যা নাই, আমার এখানে যতগুলো ব্যাখ্যা সব ব্যাখ্যা নাই, আপনাদেরকে শুধু ফরম্যাট দিয়ে এগুলো করা আছে। ক্লিয়ার? এই যে এখানে যা যা আছে, আমি যে বাড়তি জিনিসপত্র লিখছি
এই ব্যাখ্যা ট্যাখ্যা এগুলো নাই, কালার করা বা ওই যে বাড়তি ইনফরমেশন গুলো এগুলো নাই। এগুলো না থাকলে যেটা হবে আপনার জিনিসটা সঠিকভাবে বোঝা হবে না, বোঝার মধ্যে অনেক গ্যাপ থাকবে। এই জায়গায় আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা প্রতিষ্ঠান, কোম্পানির নাম হচ্ছে অক্টাগন অ্যাপ্লায়েন্স লিমিটেড। তারা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স সাপ্লাই দেয়। তারা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তারা যেমন আমরা জুসার মেশিন, ইলেকট্রিক এই যে কি বলে আয়রন মেশিন, তারপরে এই যে ইলেকট্রিক কি বলবো আমরা এটাকে কি বলি ব্লেন্ডার, এইসব জিনিসপত্র হোম অ্যাপ্লায়েন্স যা যা আছে এগুলো তারা বিক্রি করে। ঠিক আছে, তারা এগুলো ইম্পোর্ট করে নিয়ে এসে বাংলাদেশে অ্যাসেম্বলিং করে ওই পার্টস গুলো কিনে নিয়ে এসে এনে বাংলাদেশে অ্যাসেম্বলিং করে বিক্রি করে। যেহেতু যেভাবে কিনতেছে সেভাবে বিক্রি করছে না, অ্যাসেম্বল করে বিক্রি করছে, আকার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেজন্য সেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং বলতেছি। কথা কি বুঝতে পেরেছি স্যার? Yes, sir. এখন সে বিক্রি করছে ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক কুকার বিক্রি করছে। ওকে, ইলেকট্রিক কুকারের এইচএস কোড হচ্ছে 8 ডিজিটের, দেখেন 8516.60.00। নরমালি একটা এইচএস কোড 8 ডিজিটের হবে মিনিমাম, তার চেয়ে বেশি হতে পারে। তাহলে তারপরে এগুলো যেগুলো হবে সেগুলো লোকালি, আর ইন্টারন্যাশনালি কি হবে মিনিমাম 8 ডিজিট থাকতে হবে। লোকালি আরো ডিটেইলস লেভেলে করতে গেলে 8 এর বাইরে আরো 2টা ডিজিট 10 ডিজিট হতে পারে। ঠিক আছে, কিন্তু ইন্টারন্যাশনালি মিনিমাম কত ডিজিট হতে হবে? 8 ডিজিট। 8 ডিজিট হতে হবে। 8 এবং digit. দেখেন এটা ডেসক্রিপশন কি, ইলেকট্রিক ওভেন, কুকার, কুকিং প্লেটস, বয়লিং রিংস, গ্রিলার্স, এগুলো সবগুলো একই এইচএস কোডের আওতায় পড়ে। ওকে, এখানে বলছে যে এখানে ইম্পোর্ট স্টেজে এই এইচএস কোডের এই গুডস এর এগেইনস্টে যে ভ্যাট গুলো হয় সেই ভ্যাটটা হচ্ছে সরি যে ডিউটি গুলো হয় সেটা এখানে আছে। কাস্টম ডিউটি হচ্ছে 25%, সাপ্লিমেন্টারি ডিউটি 20%, ভ্যাট 15%, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5%, রেগুলেটরি ডিউটি হচ্ছে 3%, অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে 2%। এই 6টা ডিউটি এখানে রেট দেওয়া আছে। এখন আপনাকে বলছে যে এটার অ্যাসেসেবল ভ্যালু বের করতে এবং তার কত টাকা ডিউটি পেমেন্ট করতে হবে সেটা ক্যালকুলেশন করতে। আর কোশ্চেনে আরেকটু ইনফরমেশন দেওয়া আছে এই লাইনটাতে, সেটা হচ্ছে সে যে ইম্পোর্ট করার জন্য এলসি করেছে, যে গুডসটা আসছে সেটার এফওবি ভ্যালু হচ্ছে $1 লাখ, সেটার ফ্রেট হচ্ছে $25,000, আর সিএনএফ হচ্ছে 0.5%, আর এটার ইউএস ডলার এক্সচেঞ্জ রেট হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এবং তার লোডিং আনলোডিং রিলেটেড এবং ফ্যাক্টরিতে মালটা পৌঁছানো পর্যন্ত খরচ হচ্ছে পোর্ট থেকে $1 লাখ। এই ইনফরমেশন আপনার দেওয়া আছে, আপনাকে এখন বাকি কাজ করতে বলছে। ওকে, সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাসেসেবল ভ্যালু বের করার জন্য যেই ফর্মুলা সেটা জানতে হবে। এই ফর্মুলাটা হচ্ছে এটা, এই যে দেখেন আমি যেটা হাইলাইট করছি দেখা যাচ্ছে সলিউশনে, যে অ্যাসেসেবল ভ্যালু সমান হচ্ছে সিআইএফ এর সাথে ল্যান্ডিং চার্জ 1% যোগ করতে হবে এবং এইটার টাকায় কনভার্ট করতে হবে। সিআইএফ মানে কি, আমরা যখন কোনো এলসি করি সেখানে কোন টার্মসে এলসি করছি সেটা বলতে হয়। এটা কি এফওবি তে করছি, সিএফআর এ করছি, সিআইএফ এ করছি, সেটা বলতে হবে। এই যে টার্মস গুলা এগুলাকে বলে ইনকো টার্মস। এগুলো কি বলে? ইনকো টার্মস। ইনকো টার্মস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। তাহলে এই ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মসটা মনে করেন আপনি যখন কোন একটা এলসি করছেন ওখানে একটা টার্মসের শব্দ ব্যবহার করছেন, এই শব্দটা বাংলাদেশে আপনি যেভাবে বুঝতেছেন, যেই ভাবে ইন্টারপ্রেট করেন, সারা পৃথিবীর মানুষ একই শব্দ যাতে একইভাবে বুঝে সেজন্য ইন্টারন্যাশনালি কিছু ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস সেট করে দিয়েছে, যেগুলোর মিনিং সবার কাছে এক। মানে এটা কারা সেট করছে? এটা করছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন করেছে, রাইট? এটা প্রত্যেক বছর এই ইনকো টার্মস গুলা কিছু কিছু আপডেট আসে। এখন ইনকো টার্মস 2026 চলছে। আপনারা যখন এলসি দেখবেন, যারা ফার্মে আছেন, আপনারা যখন কি করবেন, ফার্মে অডিট করতে যাবেন কোনো ক্লায়েন্টে, সেখানে গিয়ে যদি কোনো বিল অফ এন্ট্রি দেখেন, ইম্পোর্ট দেখেন, তাহলে সেখানে ওই বিল অফ এন্ট্রির মধ্যে দেখবেন যে বিল অফ এন্ট্রি যখন চেক করবেন ওখানে এফওবি বা সিএফআর অথবা সিএফ বলা থাকবে, অথবা তারপর আপনি এলসি দেখবেন, এলসির মধ্যে বলা থাকবে যে ইনকো টার্মসটা কি হবে, এটা কি এফওবি, সিএফআর না সিআইএফ। এফওবি মানে হচ্ছে এটার মধ্যে শুধু প্রোডাক্টের ভ্যালু আছে, এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, তার মানে হচ্ছে ক্যারিয়ারের মধ্যে, ট্রান্সপোর্টের মধ্যে তুলে দিলে দায়িত্ব শেষ। এখন মনে করেন সিম্পল যদি লোকালি চিন্তা করি, আপনি একটা ট্রান্সকমের শোরুমে গেছেন, সেখান থেকে ইলেকট্রনিক আপনি চিন্তা করছেন একটা ফ্রিজ কিনবেন, তাহলে ফ্রিজ কিনলে ফ্রিজের দামটা লেখা আছে $1 লাখ, তাহলে এটা হচ্ছে আপনার এফওবি। এখন যদি এমন হয় যে না এই ফ্রিজটা আপনার বাসায় পৌঁছে দিতে হবে, তাহলে এটার সাথে কি ভাড়া যোগ হবে না স্যার? হবে কি না? Yes, sir. ভাড়া যোগ হবে। ভাড়া যোগ হবে। যদি ভাড়া সহ যোগ হয়, $1 লাখ যদি ফ্রিজের দাম হয়, ভাড়া যদি 5,000 টাকা হয়, তাহলে ভাড়া সহ মূল্য কত? 1,05,000। 1,05,000 টাকা। এই 1,05,000 টাকা হচ্ছে সিএফআর। কথা কি বুঝতে পেরেছি? কস্ট এন্ড ফ্রেট, কস্ট এন্ড ফ্রেট, কস্ট এবং ভাড়া, কস্ট এবং ভাড়া। আর এফওবি মানে কি? ফ্রি অন বোর্ড, তার মানে হচ্ছে আপনি ওই শোরুমের সামনে আপনার গাড়ি আছে, আপনার ট্রান্সপোর্ট আছে, সে শুধু আপনার গাড়িতে তুলে দিচ্ছে, তার দায়িত্ব শেষ। তার মানে গাড়ির ভাড়ার দায়িত্ব তার নাই, আপনার বাসায় পৌঁছা দেওয়ার দায়িত্ব নাই, তার দায়িত্ব হচ্ছে আপনি যে ক্যারিয়ার দিবেন, যে গাড়ি দিবেন, যে ট্রান্সপোর্ট দিবেন, সেই ট্রান্সপোর্টে মালটা তুলে দিবে। কথা কি বুঝতে পারছি স্যার? যদি আমরা ইম্পোর্ট করি, মনে করেন আপনি চায়না থেকে ইম্পোর্ট করছেন, ওই কোম্পানি যদি চায়নাতে আপনি যে জাহাজে ইম্পোর্ট করবেন ওই জাহাজে তুলে দিলে তার দায়িত্ব শেষ হয়ে যায়, তাহলে এফওবি। আর যদি জাহাজে করে বাংলাদেশ পর্যন্ত পৌঁছে দিতে হয় তাহলে সিএফআর। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। আর যদি এমন হয় যে জাহাজে করে বাংলাদেশে যখন পৌঁছে দিচ্ছে তখন সমুদ্র পথে অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের ড্যামেজ হতে পারে না স্যার?
জি স্যার হতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? ইন্স্যুরেন্স কভারেজ দিবেন, রাইট? এখন আপনি যদি সাপ্লায়ারকে বলেন, চায়নার যে সাপ্লায়ার তাকে যদি বলেন যে ভাই তুমি বাংলাদেশে এটা পোষায় দিবা এবং এটার ইন্স্যুরেন্স কভারেজও তুমি দিবা, তাহলে সে যে প্রাইসটা আপনার কাছ থেকে নিবে তাহলে ইন্স্যুরেন্স সহ ভাড়া সহ মূল্য নিবে না স্যার? জি স্যার তাহলে ইন্স্যুরেন্স প্রোডাক্টের কস্ট, ভাড়া এবং ইন্স্যুরেন্স সহ মূল্যকে বলে সিআইএফ, কস্ট ইন্স্যুরেন্স ফ্রেট। এইটুকু কি বুঝতে পেরেছি? জি স্যার ওকে, তাহলে এই কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে ধরলাম যে তার $1,00,000 হচ্ছে কি ছিল, $1,00,000 এফওবি ছিল, কোশ্চেন দেওয়া আছে, রাইট? এরপর বলছে যে ফ্রেট $25,000, আমি আপাতত 25 লিখলাম, পরে চেঞ্জ করব। তাহলে $1,00,000 আর $25,000, আর বাকি রইল কি ইন্স্যুরেন্স। কোশ্চেনে কি কোনো এখানে ইন্স্যুরেন্স দেওয়া আছে স্যার? কত টাকা ইন্স্যুরেন্স? নাই। তো না থাকলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স হবে এফওবি ভ্যালুর 1%। কি হবে? ইন্স্যুরেন্স হবে এফওবি ভ্যালুর 1%। আমাদের এফওবি ভ্যালু কত? 1 লাখ। তাহলে 1 লাখের 1% করলে কত হয়? 1000। কত হবে? 1000 1000। তাহলে 1 লাখ প্লাস 25,000 ভাড়া প্লাস ইন্স্যুরেন্স 1,26,000। এই 1,26,000 পাইলাম সিআইএফ। আমাকে বলছে সিআইএফ ভ্যালুর সাথে কি এখন পর্যন্ত আসছে কোথায়? সিআইএফ। তাহলে আমার ইকুয়েশনে সিআইএফ পর্যন্ত আসছি। তাহলে এখন বাকি রয়েছে কি? ল্যান্ডিং চার্জ। বাকি রয়েছে কি? ল্যান্ডিং কস্ট। ল্যান্ডিং চার্জ। ল্যান্ডিং চার্জ একদম সিম্পল, সিআইএফ ভ্যালুর 1%। তাহলে 1,26,000 এর 1% কত হয়? $1,260। কত হয়? তাহলে এই দুটো যোগ করলে $1,27,260। এটা পাইলাম ডলারে, এটাকে বলছে টাকায় কনভার্ট করতে হবে। টাকায় কনভার্ট করলে কত হচ্ছে? 100 টাকা যেহেতু এক্সচেঞ্জ রেট, তাহলে 1,27,26,000। এটা হচ্ছে আমাদের অ্যাসেসেবল ভ্যালু। ওকে, কিন্তু এই জায়গায় $25,000 যেটা, এটা 25,000 হবে না, এটা 20,000 হবে। এখন আপনার কোশ্চেন হলো স্যার, কোশ্চেনে তো দেওয়া আছে $25,000, তাহলে আপনি 20,000 কেন নিচ্ছেন? তাই না স্যার? কোশ্চেনে কত বলা আছে ফ্রেট? 25,000 25,000, কিন্তু আমি লিখছি কত? 20,000। 20,000। তাহলে কি ঠিক লিখছি স্যার? আপাতত দৃষ্টিতে আচ্ছা। ঠিক লিখি নাই, আপাতত দৃষ্টিতে ঠিক লিখি নাই, কিন্তু আইনের দৃষ্টিতে ঠিক লিখছি, আইনের দৃষ্টিতে ঠিক লিখছি। তাহলে আইনে কি বলছে? এই যে দেখেন, আমি যেখানে হাইলাইট করছি এটা দেখা যাচ্ছে স্যার আমার কার্সারটা? জি স্যার এখানে দেখেন যে রেড কালারের মধ্যে যেটা আছে, এখানে রেফারেন্স দেওয়া আছে কাস্টমস ভ্যালুয়েশন রুলস 2000। কাস্টমসের একটা বিধিমালা আছে 2000, সেখানে বলা আছে যে এই যে দেখেন, এই যে এখন কার্সারটা কোথায় দেখা যাচ্ছে? এখন কার্সারটা স্যার দেখা যাচ্ছে? জি স্যার। এই যে এখানে কি লিখছি? ফ্রেট আপ টু 20%। তাহলে ফ্রেট এফওবি 20% এর বেশি হবে না। সর্বোচ্চ লিমিট কত ফ্রেটের? যদি কোনো কারণে 25,000 টাকা দিতে হয় 20%। তো আমার সাথে থাকেন, পরে যদি পরে বলবো। লিমিট কত বলছি? 20,000, মানে 20%। 20%। এখন আপনাকে কোশ্চেন করি, যদি জাহাজের ভাড়া 20 এর জায়গায় 30 হয়, বেশি হয়, তাহলে গভর্নমেন্ট এটারে 20 কেন চিন্তা করছে? কম কেন চিন্তা করছে? বেশি হলে গভর্নমেন্টের সমস্যা কি? তাই না? ফ্রেট যদি বেশি প্রোডাক্টের হয়, প্রাইস বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে? গভর্নমেন্ট তো ডিউটি বেশি পাবে, তো গভর্নমেন্টের কোনো লস নাই, গভর্নমেন্টের তো ডিউটি বেশি পাবে, গভর্নমেন্ট তো চাই ডিউটি বেশি দিতে। ব্যাপারটা তাই তো নাকি? আচ্ছা, ঘুরে ঘুরে বোঝাই। হ্যাঁ, তাহলে এখন কেন এটারে লিমিট করে দিয়েছে? লিমিট করে দিয়েছে এই জন্য যে আমাদের দেশের ব্যবসায়ীরা খুবই সৎ, সবাই কি বেশি অনেস্ট। তারা কি করে? ওই ফ্রেটটা বেশি দেখাই দিয়ে, $20,000 জায়গায় $30,000 $40,000 বেশি দেখাই দিয়ে তারা দেশ থেকে টাকা পাচার করে। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার Yes, sir. তাহলে মানি লন্ডারিং যদি হয়, দেশ থেকে যদি ডলার পাচার হয়ে যায়, ডলার পাচার হয়ে গেলে দেশের লস না ক্ষতি না লাভ? জি স্যার তাহলে গভর্নমেন্ট ডিউটির দিকে খেয়াল বেশি দিবে নাকি দেশ থেকে টাকা পাচার হয়ে গেলে সেটাকে ডিউটি পাবে কয় টাকা? একটা পার্সেন্টেজ, রাইট? টাকা পাচ্ছে কিন্তু যদি ডলার চলে যায় তাহলে তো বড় অঙ্কের ক্ষতি হবে, রাইট? জি স্যার এই গভর্নমেন্ট এই মানি লন্ডারিং বা ডলার পাচার বন্ধ করার জন্য গভর্নমেন্ট এটাকে লিমিট করে দিয়েছে, কারণ আমাদের ব্যবসায়ীরা দেশের বাইরে গিয়ে তাদের নিজেদের বাড়ি গাড়ি সম্পত্তি করবে, সেই জন্য বিভিন্ন মাধ্যমে তারা দেশ থেকে টাকাটা পাচার করে দেয়। কথা বুঝছেন কিনা স্যার? তাহলে ওভার ইনভয়েসিং করে আপনি যখন পারচেজ করেন, তখন যদি ওভার 100 টাকা জিনিস 200 টাকা ইনভয়েস করে আনেন, তাহলে 100 টাকা দেশের বাইরে চলে গেল, রাইট স্যার? জি স্যার আবার উল্টাটা, যদি আপনি এক্সপোর্ট করেন, সেলস করেন, সেলসের সময় যদি 500 টাকা জিনিস 300 টাকা ইনভয়েস করেন, তাহলে 200 টাকা তো দেশের বাইরে থেকে গেল। কথা কি ক্লিয়ার বুঝতে পারছি কিনা? তাহলে পারচেজের ক্ষেত্রে যদি ওভার ইনভয়েস করে আনে তাহলে দেশের লস, আর সেলস এর ক্ষেত্রে যদি আন্ডার ইনভয়েস করে সেলস দেখায় তাহলে দেশের লস। কথা ক্লিয়ার? জি স্যার সেই জন্য গভর্নমেন্ট বলছে যে ফ্রেট এফওবি 20% এর বেশি হইতে পারবে না। তাহলে আমাদের $1,00,000 ছিল এফওবি, সেটা 20% করলে কত হয়? $20,000। তাহলে আমাদের অ্যাকচুয়াল $25,000, কিন্তু আমাকে অ্যালাউ করবে কতটুকু? 20%। তাহলে 20,000। কথা কি ক্লিয়ার বুঝতে পারছি স্যার? কেন 20,000? Yes, sir. ওকে, এখন পরীক্ষায় তো একেবারে আমাকে সিআইএফ ভ্যালু একদম বের করে দিয়ে দিবে তা তো না। তাহলে আমাদের কোশ্চেনে কি সিআইএফ ভ্যালু আছে এখানে?
নাই, আচ্ছা তো এফওবি, সেখান থেকে আমাদেরকে সিএফ পর্যন্ত যেতে হয়েছে, কিভাবে গেছি? এর সাথে ফ্রেট যোগ করছি, ইন্স্যুরেন্স যোগ করছি, তারপর ল্যান্ডিং চার্জ যোগ করছি। এই দেখেন এফওবি ভ্যালু, তার সাথে ফ্রেট, তার সাথে ইন্স্যুরেন্স, তার সাথে ল্যান্ডিং চার্জ যোগ করে এটাকে টাকাতে কনভার্ট করছি, করার পর কত আসছে? 1,22,21,000 টাকা হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু। তাহলে আমাদের ম্যাথে একটা পোর্শন আমরা কমপ্লিট করলাম। তাহলে এই অ্যাসেসেবল ভ্যালু বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে স্যার? স্যার ওই যে ল্যান্ডিং চার্জ 1% অন সিআইএফ, এটা কোশ্চেনে দেওয়া ছিল 1%। এটা কোশ্চেনে দেওয়া থাকে না। কোশ্চেনে যেটা দেওয়া আছে, এর কি দেওয়া আছে? কোশ্চেন দেওয়া থাকবে কেন? এটা হলো ওই আপনাকে যে বিধিমালা বললাম, এই যে রুলস লাল কালার করা, এটার মধ্যে বলা আছে। কোথায় বলা আছে? এই জন্য আপনাকে এখানে ফর্মুলা, এই যে ফর্মুলা দিয়ে দিচ্ছি, ফর্মুলাতে বলে দিচ্ছি আপনাকে 1% কি হবে সিএফ ভ্যালু। কথা বুঝছেন কিনা স্যার? ক্লাসে একটু মনোযোগী হন। আর স্যার ইন্স্যুরেন্সের ওই পার্সেন্টেজটা না বললে তাহলে 1% ধরবো, এই পার্সেন্টেজ কোশ্চেনে ইন্স্যুরেন্স যদি দেওয়া না থাকে, ইন্স্যুরেন্স যদি দেওয়া না থাকে তাহলে আমরা এফওবির 1% ধরবো। এই আচ্ছা যে এখানে, এই যে এখানে আপনার জন্য ফর্মুলা সব ডিটেইলস দিয়ে দিয়েছি। একটু ক্লাসে মনোযোগী হন, দেখবেন যে সব দেওয়া আছে, আপনার কোশ্চেন কিছুই করা লাগবে না। কারণ আমরা এটা, এই যে ট্রেনিং গুলা, আপনাদের যে ক্লাসটা হচ্ছে, এই ম্যাটেরিয়ালসটা আমরা মিনিমাম 10-12 হাজার বা 15,000 এরকম পার্টিসিপেন্টকে ট্রেনিং দিয়েছি, যেটার ম্যাটেরিয়ালস এইটা। সো এই এত হাজার স্টুডেন্টদের পার্টিসিপেন্টদের যে কোশ্চেন, ওই কোশ্চেন আসার পরে আপনাদের কাছ থেকে ব্যতিক্রম আবার নতুন কোশ্চেন আসবে, সেটা সুযোগ নাই। এগুলো সব টেস্ট এন্ড ট্রায়াল কমপ্লিট। ম্যাটেরিয়ালসটা আমাদের এমন ভাবে তৈরি করা যে আপনার কোশ্চেন করার মতো কোনো কিছু গ্যাপ নাই এখানে। কথা কি বুঝতে পারছি স্যার? শুধু ক্লাসে মনোযোগী থাকলে সবগুলো এখানে কভার করা আছে। তাহলে এই যে ইনকো টার্মস, এফওবি, সিএফআর, সিআইএফ, এগুলা আমরা কোথায় পাবো? ইনকো টার্মসে পাবো। এই ইনকো টার্মস আপনাদের ম্যানুয়ালে নাই। এই ইনকো টার্মসের জন্য যারা লেখাপড়া করতে চান, ডিটেলস বুঝতে চান, তাদের জন্য ইনকো টার্মসের একটা ব্যবস্থা আমি করেছি। কোথায় যেন আছে? এই যে আছে না স্যার, নিচে দেখা যাচ্ছে জাহাজের ছবি? জি স্যার। এটার মধ্যে দেখেন, এই যেখানে এই যে ব্লু কালার করা আর এখানে হচ্ছে গ্রে কালার করা আছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে বায়ারের কি কি দায় দায়িত্ব, সেলারের কি কি দায় দায়িত্ব। আমরা শিখছিলাম সিএফআর। এই সিএফআরটা খেয়াল করেন তো, এই যে সিএফআর কলাম বরাবর, এই যে দেখেন ক্যারিজ চার্জ, যখন সিএফআর হয় ভাড়াটা কে দেয়? বায়ার দিবে না সেলার দিবে? সেলার। কেন দিবে? কারণ ওই তার বিক্রয় মূল্যের ভিতরে ভাড়া সহ আছে, রাইট? জি স্যার। দেখেন এই যে এফওবি, এফওবির ক্ষেত্রে খেয়াল করেন, কলামে আসেন, এই যে ভাড়াটা কার কালার করা? ব্লু কালার করা। দেখেন বায়ার কি দেওয়া আছে? বায়ার। এই যে চার্টটা, এই চার্টটা অনেক একটা সুন্দর চার্ট, যেটার মধ্যে ইজিলি আপনি বুঝতে পারবেন যে কোন ইনকো টার্মসে বায়ারের কতটুকু দায় দায়িত্ব, সেলারের কতটুকু দায় দায়িত্ব। এখানে দেখেন সিআইএফ, সিআইএফ হলে কি হবে? এটার মধ্যে কি আছে? কস্ট, ইন্স্যুরেন্স, ফ্রেট, তিনটাই আছে, রাইট? তাহলে দেখেন তো, এই যে ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সটা সিএফ ভ্যালুর ক্ষেত্রে কার? সেলারের লেখা আছে না স্যার? জি স্যার। অনেক সুন্দর করে চার্টটা দেওয়া আছে, যারা বুঝতে চান তারা এটা পড়বেন, ঠিক আছে? এটা এডিশনাল। আর যার পড়ার ইচ্ছা নাই, আগ্রহ নাই, তার জন্য যেটুকু দেখাচ্ছে এটাও বেশি, তাই না? যেগুলো করতেছি সে ম্যানুয়ালটাই ফলো করলে হবে, তার লাইফ ওইখানেই সীমাবদ্ধ। এখন আমরা চলে যাবো, যেহেতু অ্যাসেসেবল ভ্যালু পেয়েছি, এখন আমরা ডিউটি ক্যালকুলেশন করব। ডিউটি ক্যালকুলেশন করার জন্য আমাদের কি লাগবে? অ্যাসেসেবল ভ্যালু লাগবে, যেই ভ্যালুর উপর ডিপেন্ড করে কাস্টমস কি করবে? ডিউটি কালেক্ট করবে। এবং ডিউটি কালেক্ট করার জন্য যে রেট গুলো বলছিলাম, এই যে সিডি, আরডি, এসডি, ভ্যাট, এআইটি, এগুলো কোথায় পাওয়া যায়? এই যে দেখেন এখানে লেখা আছে বড় করে রেড কালার করা, কি লেখা আছে এটা? কাস্টমস আইনে যে ফার্স্ট শিডিউল আছে সেইখানে এই রেটগুলো থাকে, সেটাকে বলে ট্যারিফ। ট্যারিফ বলে, কি বলে? ট্যারিফ, ট্যারিফ শিডিউল বলে, ট্যারিফ শিডিউল। তাহলে কাস্টমসের ফার্স্ট শিডিউলের মধ্যে এইসব রেটগুলো আইটেম ওয়াইজ দেওয়া থাকে। ওকে, এখন এই যে দেখেন এখানে বাম পাশে যদি খেয়াল করেন, আমরা কি করেছি? এই যে দেখেন এইটুক যদি খেয়াল করেন, যেটা হাইলাইট করতেছি, এখানে 6টা আইটেম আছে, সিডি, আরডি, এসডি, ভ্যাট, এআইটি, এটি। এই 6টা আইটেম ডিউটি হিসেবে ইম্পোর্ট স্টেজে কালেক্ট করে, এবং কিসের বেসিসে করে? অ্যাসেসেবল ভ্যালুর সাথে তাদের একটা রিলেশন আছে। এখানে খেয়াল করেন তো বাম পাশে এই 6টার মধ্যে আমি কয়টা কালার করছি স্যার? এই 6টা আইটেমের মধ্যে কয় ধরনের কালার আছে? ব্লু কালার আছে, ইয়েলো আছে, আর কি আছে? গ্রিন আছে, রাইট? কয়টা কালার? স্যার মোট 5টা। 5টা, মাথা ঠিক আছে? ব্লু, ইয়েলো, গ্রিন। 3টা কালার। 4টা স্যার। নীল, হলুদ, সবুজ, কয়টা কালার হলো? 7টা। লাল। আল্লাহরে আল্লাহ, আমি কোন কাদের সাথে ক্লাস করতেছি? নীল কালার, হলুদ কালার, সবুজ কালার, কয়টা কালার হলো? 3টা আছে, 3টা। এই 3টা জিনিস তো ক্লাস নার্সারির বাচ্চারা বলতে পারছে এখানে 3টা কালার আছে। কেউ বলতেছে 5টা, কেউ বলতেছে 7টা। কয়টা কালার আছে এখানে? 3টা। 3টা স্যার। 3টা কালার, ব্লু কালার, গ্রিন কালার, ইয়েলো কালার, 3টা কালার। তার মানে হচ্ছে এই 6টা ডিউটি ক্যালকুলেশনের করার ক্ষেত্রে আমরা 3টা কালার করছি, মানে এখানে 3 ধরনের বেসিস আছে, 3 ধরনের বেসিসের উপর ভ্যাট এই ডিউটি গুলো ক্যালকুলেশন হয়। এই দেখেন ব্লু কালার গুলা, 3টা ব্লু, কয়টা ব্লু আছে? 3টা। 3টা ব্লু। 3টা ব্লু। কি কি দেখেন? সিডি, আরডি আর এআইটি। এই 3টা ব্লুর ক্ষেত্রে দেখেন তো বেসিসটা কি লেখা আছে? এভি, এভি লেখা আছে না 3টা?
কি লেখা আছে? এভি এবি। এবি মানে কি? এবি মানে কি? দ্যাট মিন্স এই সিডি, আরডি এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এই তিনটা ফিগার বের করতে গেলে সরাসরি অ্যাসেসেবল ভ্যালুর উপর পার্সেন্টেজ দিলেই হবে। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে দেখেন আমাদের অ্যাসেসেবল ভ্যালু কত ছিল? 1,22,00,000 সামথিং ছিল না? দেখেন তো এই তিনটার ক্ষেত্রে বেজ অ্যামাউন্ট কত? 1,22,00,000, 1,22,00,000, তিনটা 1,22,00,000 আছে কিনা? এই 1,22,00,000 এর উপর ইয়েস স্যার 25%, 3% আর 5%, এই তিনটা রেট দিলাম, চলে আসলো। তাহলে সিডি, আরডি এবং এআইটি ক্যালকুলেশন করার ক্ষেত্রে সরাসরি অ্যাসেসেবল ভ্যালুর উপর পার্সেন্টেজ করব, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? দেন হচ্ছে হলুদ কালার এসডি। এসডি কিভাবে করব? অ্যাসেসেবল ভ্যালুর সাথে এই যে সিডি আর আরডি বের করছি এই দুটো যোগ করতে হবে। তাহলে তিন অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি এই তিনটা যোগ করলে যা হবে তার উপর এসডি এর পার্সেন্টেজ দিলে এসডি বের হবে। দেখেন 1,22,00,000 তার সাথে 30 লাখ, 3 লাখ 60, এই তিনটা যোগ করলে কত হয়? 1,56,00,000। দেখেন তো এটা 1,56,000 আসছে না বেসিস? ইয়েলো কালারে আসছে কিনা স্যার? জি স্যার, আসছে স্যার। তাহলে সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রে কি করব? এসএসএল ভ্যালুর সাথে সিডি আর আরডি যোগ করলে যা হবে সেই অ্যামাউন্টের উপর পার্সেন্টেজ দিয়ে এসডি বের করব। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। তাহলে আর দুইটা জিনিস আছে যেটা কালার বাকি আছে, কি সবুজ কালার, সেটা কি কি ভ্যাট এবং এটি। সেটার ক্ষেত্রে কি লেখা আছে? এসএসএল ভ্যালু, সিডি, আরডি, এসডি এই চারটার যোগফল। এসএসএল ভ্যালু, সিডি, আরডি, এসডি এই চারটা যোগ করলে যা হবে কত হইছে? 1,87,00,000। এই যে 1,87,000 এর উপর পার্সেন্টেজ দিছে, বের হইছে। এই যে ডিডি গুলো বের হলো, তাহলে টোটাল ডিডি কত আসছে? 1,03,00,000। আর এসএসএল ভ্যালু কত ছিল? 1,22,00,000। তাহলে এসএসএল ভ্যালু এটা 1,22,00,000 বুঝি নাই? কিছু বলেছেন আমাকে স্যার? না স্যার অ্যাসেসেবল ভ্যালু বললাম 1,22,00,000 1,22,00,000 রাইট। আর পরীক্ষায় আপনাকে এখন এসএসএল ভ্যালু তো আগে বের করে রাখছি, তাহলে এখন ডিউটি কত বের করলাম সবগুলো মিলে? 1,03,00,000 আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই 1,03,00,000 টাকা গভর্নমেন্টের ট্রেজারিতে জমা দিতে হবে ডিউটি হিসেবে। কথা কি বুঝাইতে পারছি? এই 1,03,00,000 টাকা গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিলে তারা কাস্টমস কি করবে? চিটাং পোর্ট থেকে আমার গুডসটাকে বাইরে আনার জন্য পারমিশন দিবে। কথা কি বুঝতে পেরেছি স্যার সবাই? জি স্যার। ওকে, এইটুকু হচ্ছে আপনাদের সিলেবাসের পার্ট। এইটুকু হচ্ছে কি আমাদের সিলেবাসের পার্ট, যে সিডি, আরডি, এসডি ক্যালকুলেশন করতে হবে, এই ডিউটি আর এসএসএল ভ্যালু। আপনাদের ম্যানুয়ালের জন্য যা দরকার সেটা পড়ানো শেষ। এখন সো অ্যাপ্লিকেবল ট্যারিফ পার্সেন্টেজ, সিডি, এসডি, ভ্যাট এগুলোর পার্সেন্টেজ গুলো কি কোশ্চেনে দেওয়া থাকবে? অবশ্যই দেওয়া থাকবে, নাহলে আপনি কি মুখস্থ করবেন? এগুলো তো এক এক আইডিয়ার জন্য এক একটা অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে, অবশ্যই আচ্ছা আচ্ছা কোশ্চেন দেওয়া থাকবে। ওকে, আপনাকে মনে রাখতে হবে যে এগুলোর বেসিসটা, যে কোন অ্যামাউন্টের উপর আমি পার্সেন্টেজ দিব, রাইট? তাহলে অ্যাসেসেবল ভ্যালু উপর হচ্ছে গিয়ে কি বের হবে? সিডি, আরডি এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। আর সিডি, আরডি সহযোগ করলে যে ভ্যালু সেটার উপর এসডি বের হবে, আর এসডি সহ মূল্যের উপর ভ্যাট এবং এটি বের হবে। ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। তাহলে আমরা পরীক্ষা অ্যাসেসেবল ভ্যালু এবং ডিউটি ক্যালকুলেশন আসলে পরীক্ষা আনসার করতে পারবো স্যার? ইনশাআল্লাহ পারবো স্যার। পরীক্ষা যদি আসে ফ্রেড কত পার্সেন্ট হবে? আনসার কি হবে? 20% FOB 20%। তাহলে আপ টু FOB 20%, রাইট? জি স্যার। আচ্ছা, এখন বলেন তো, এরা বলছে যে এসএসএল ভ্যালু কত? 1,22,00,000। আমি কি প্রোডাক্টটা কি আসলে 1,22,00,000 দিয়ে কিনছি, নাকি আমি সাপ্লায়ারকে এলসি করছি, ইন্স্যুরেন্স দিছি, ফ্রেড দিছি, অ্যাকচুয়ালি যা যা করছে তা পেমেন্ট করছি, নাকি কাস্টম যত টাকা ক্যালকুলেশন করছে এসএসএল ভ্যালু সেটা পেমেন্ট করছি? না, ডিফারেন্ট অনেকগুলো চার্জ আছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই যে অ্যাসেসেবল ভ্যালু, এটা জাস্ট একটা ফিগার বের করা হয়েছে, একটা বেসিস। এইটার আমাদের জীবনে কোনো এটা কি নাই, অ্যাকাউন্টিং এ কোনো ইউজ নাই। কথা কি বুঝতে পারছেন স্যার? জি স্যার। তাহলে আমাদের ইউজ করতে হবে ডিডি গুলা। কোনগুলা? ডিডি গুলা। আর তাহলে আমাদের বুকসে কি হবে? আমি সাপ্লায়ারকে যত টাকা পেমেন্ট করছি, আমি সাপ্লায়ারকে ফ্রেড যত দিয়েছি, আমি ইন্স্যুরেন্স যত পেমেন্ট করছি, যা যা খরচ করছি অ্যাকচুয়াল, সেগুলো হবে আমাদের বুকসে খরচ, রাইট? সে কত টাকা আমি কিনছি মনে করেন 100 টাকা দিয়ে, সেটাকে 200 টাকা অ্যাসাম্পশন করে সেটার উপর ডিউটি নিয়েছে। তাহলে কি আমি আমার বুকসে এটার কস্টিং 200 টাকা দেখাবো, না আমি অ্যাকচুয়ালি যা কিনছি সেটা দেখাবো? তাহলে এই অ্যাসেসেবল ভ্যালুর কোনো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট নাই, মনে থাকবে স্যার? জি স্যার। তাহলে এটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিছুই হবে না, এটার সাথে অ্যাকাউন্টিং এর কোনো রিলেশন নাই। নো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, রাইট? জি স্যার। নো অ্যাকাউন্টিং রিলেশন ট্রিটমেন্ট। ওকে, তাহলে আমি কি ট্রিটমেন্ট দিব এখন আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমাদের কিন্তু ম্যানুয়ালে পড়া শেষ, আমরা কি এর বাইরে বাড়তি কিছু শিখবো, না এখানে ক্লোজ করে দিব? দেখতে চাই স্যার। যদি বাড়তি শিখতে চান তাহলে যাবো, নাহলে আমার এই অযথা মানে চিলাচিলি করে গলা ফাটাই লাভ নাই, এনার্জি লস করে। শিখবো স্যার। আপনাদের ম্যানুয়ালে পড়া শেষ,
এখন বাস্তব জীবনে আসলে যেটা করতে হয় সেটা হলো আপনি যখন র মেটেরিয়ালসটা কিনলেন ইম্পোর্ট করে আপনার ফ্যাক্টরি পর্যন্ত র মেটেরিয়ালসটা আসতে এটার কস্টিং কত পড়ছে আপনার এটা হিসাব করা লাগবে না স্যার? লাগবে কিনা? ইয়েস স্যার। ওকে, এখন মনে করেন কাস্টমস অ্যাসেসমেন্ট করছে 120 টাকা ডলার রেট, কিন্তু আপনি যখন সাপ্লায়ারকে পেমেন্ট করছেন তখন কি আসলে এই 120 টাকাই ডলার রেট ছিল? না স্যার, একটু বেড়ে গেছিল। ব্যাংকে বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, মানে সেম হবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তাহলে আপনার অ্যাকাউন্টিং হবে ওই কাস্টমস এর রেট দিয়ে না। তাহলে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে দেখেন 112 টাকা করে পেমেন্ট হয়েছে। কত টাকা করে পেমেন্ট হয়েছে? 112। তাহলে $1,00,000 112 টাকা করে 1,12,00,000, এটা হচ্ছে এফওবি। তারপর হচ্ছে আপনার যদি এলসি রিলেটেড কোনো কস্টিং থাকে, এলসি কমিশন এই সেই এগুলো এখানে দিবেন। দেন হচ্ছে ফ্রেট, 5,000 কেন লিখলাম এখানে? 25,000 না, ফ্রেট হচ্ছে 25,000, এখানে ফ্রেট হবে 25,000। তাহলে অ্যাকচুয়াল ফ্রেট হলে তার $25,000, ঠিক আছে। 112 টাকা করে 28 লাখ টাকা। ইন্স্যুরেন্স হলো তার, মনে করেন আপনার কোশ্চেনে দেওয়া ছিল না, কিন্তু মনে করেন আপনি অ্যাকচুয়ালি আসলে ইন্স্যুরেন্স পেমেন্ট করছেন কত? $1,500। তাহলে কি হবে? $1,500 গুণন 112 টাকা। দেন আপনি সিএনএফ চার্জ, সিএনএফ চার্জ হবে কি? এফওবি ভ্যালুর 1%। কে কথা বলছেন? আপনাদের এখানে যারা ক্লাস রিপ্রেজেন্টেটিভ আছেন আপনাদের কি অ্যাক্সেস নাই? যারা কথা বলে তাদেরকে মিউট করে দেওয়া অথবা এই এখান থেকে আউট করে দেওয়ার কোনো অপশন নাই স্যার আপনাদের কাছে? অপশন নাই? মিউট করার অপশন আছে, কিন্তু সবাই তো নিজেকে আনমিউট করতে পারে। কিন্তু আপনি কি, আপনার কাছে তো অপশন থাকলে তো আপনি সেখানে রিমুভ করার অপশন আছে, ও তার নামে গিয়ে ওখানে পাশে গেলে দেখবেন যে ওখানে রিমুভ করার অপশন আছে, তাকে সুন্দর করে রিমুভ করে দিবেন। তাহলে একদিন দুদিন যদি রিমুভ করেন, নেক্সট টাইম সে পানিশমেন্টটা পেলে নেক্সট টাইম আর ডিস্টার্ব করবে না। যারা নিজে সচেতন হবে না তাদেরকে পানিশমেন্ট দিয়ে সচেতনতার আওতায় আনতে হবে। যেমন আমাদের দেশে ট্রাফিক সিগন্যাল বন্ধ করার পর দেখা যাচ্ছে যে গাড়ি টান দিয়ে চলে যায়, জানেন স্যার? জি স্যার। তাই কিনা স্যার? জি স্যার। এই যে আজকে সকালবেলা আমি যখন ফজর নামাজ পড়ার পরে রমনা পার্কে হাঁটতে গেলাম, মৎস্য ভবনের সিগনালে সুন্দর একটা জিনিস দেখছি। কি হয়েছে? রাস্তা একদম ফাঁকা, কিন্তু আমি অবাক হইলাম যে কি রে, এত ট্রাক, কোনো ট্রাক যাচ্ছে না, সবাই জায়গায় দাঁড়ায় আছে। সকালবেলা তো কোনো ট্রাফিক নাই, মামলা দিতে পারবে না, পারে স্যার? পুলিশ নাই, কিন্তু একটা সিএনজি, একটা প্রাইভেট কার, একটা এতগুলো ট্রাক, কেউ যাচ্ছে না। ঘটনা কি? আমি কতক্ষণ দাঁড়ায় দেখলাম যে এখানে ওই যে নতুন করে যে ক্যামেরা সেট করছে, এআই ক্যামেরা, ওই সিগন্যাল অমান্য করলে অটোমেটিক ছবি তুলে মামলা হয়ে যাচ্ছে। এখন আর ভয় কেউ যাচ্ছে না। কিন্তু যদি অন্য সময় হইতো, দেখতাম যে যার যার মতো করে উল্টাপাল্টা টান দিয়ে অ্যাক্সিডেন্ট করে আইল্যান্ডের উপর দিয়ে ট্রাক চলে গেছে। আজকে সেটা নাই। তাহলে সেরকম আপনাদের ক্লাসেও যদি পানিশমেন্টের ব্যবস্থা রাখতেন তাহলে এরকম আর কেউ ডিস্টার্ব করতো না। কথা কি বুঝতে পারছি স্যার? অটো সিস্টেম। ওকে, তাহলে দেখেন আমরা এখানে কয়টা ডিউটি বের করছিলাম স্যার? কয়টা ফিগার বের করছিলাম ডিউটির জন্য, মনে আছে স্যার? 6টা, সিডি, আরডি, এসডি, ভ্যাট, এআইটি, এটি। এখন আমাদেরকে বুঝতে হবে যে এই যে 6টা আইটেম, এর মধ্যে কোনটা কোনটা আমার খরচে যাবে প্রোডাক্টের, কোনটা খরচে যাবে না। বলেন তো, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এটা কি আমার র মেটেরিয়ালসের কস্টিং এ যাওয়ার কথা? না। এটা হচ্ছে না স্যার। ইনকাম ট্যাক্স অ্যাডভান্স দিয়েছি। এটা হবে বছর শেষে আমার প্রতিষ্ঠান যে প্রফিট হবে সেই প্রফিটের উপর বিজনেস ক্যালকুলেশন করে যত টাকা ট্যাক্স আসবে সেই ট্যাক্স থেকে অ্যাডভান্স ট্যাক্স মাইনাস করে বাকি ট্যাক্স পেমেন্ট করব। তাহলে এটা কি প্রোডাক্টের কস্টের সাথে কোনো সম্পর্ক আছে? না স্যার। আছে কিনা? তাহলে কি এটা আমরা প্রোডাক্ট কস্টের মধ্যে যাবে? যাবে না। তাহলে এটা বাদ। ঠিক আছে, এরপরে বলছে যে আপনি যদি, এরপর হচ্ছে আপনি যদি কি করেন, স্ট্যান্ডার্ড রেটে সাপ্লাই দেন, 15% রেটে সাপ্লাই দেন, তাহলে কি পাবো আমরা? ইনপুট ট্যাক্স রিবেট পাবো, মনে আছে না স্যার? জি স্যার। তাহলে যে ইনপুট স্টেজে যে ডিউটি দিব, ভ্যাট দিব, সেই ভ্যাটটা আমার জন্য কি ইনপুট ভ্যাট না স্যার? তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড রেটে বিক্রি করি তাহলে ইনপুট স্টেজে যে ভ্যাটটা দিচ্ছি সেই ভ্যাটটা কি আমি বেনিফিট পাবো, তাই তো? মাইনাস করতে পারবো। যেটা আমি বেনিফিট পাবো সেটা কি আমি খরচে নিব? না। না স্যার। এই যে দেখেন ইনপুট ট্যাক্সে যাবে, সেজন্য এটাকে আমরা কারেন্ট অ্যাসেট রাখবো। কোথায় রাখবো? কারেন্ট অ্যাসেট হিসেবে ইনপুট ট্যাক্স রাখবো। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কারেন্ট অ্যাসেটে রাখবো। অ্যাডভান্স ট্যাক্স আগাম কর, আমরা বলছি আগাম কর কোনো কর না। এটা যদি আমরা রিটার্ন সাবমিট করি, কমপ্লায়েন্স করি, আমাদেরকে এটা বেনিফিট দিবে। তাহলে যেটা বেনিফিট দিবে ফেরত পাবো, সেটা আমার খরচে যাবে না, সেটা আমার কি অ্যাসেট থাকবে। আপনি মনে করেন কাউকে অ্যাডভান্স দিয়েছেন, টাকাটা ফেরত পাবেন, তাহলে কি খরচে দেখাবেন নাকি অ্যাডভান্সে দেখাবেন? তাহলে আপনার অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, রাইট? তাহলে এই নিচে যে তিনটা, ভ্যাট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স, এই তিনটা কারেন্ট অ্যাসেটে যাওয়ার স্কোপ থাকে। কিন্তু যদি এমন হয় যে আপনি স্ট্যান্ডার্ড রেটে সাপ্লাই করেন না, 15% রেটে সাপ্লাই করেন, আপনি 10% রেটে সাপ্লাই করেন, 7.5% রেটে সাপ্লাই করেন, তাহলে কি ইনপুট ট্যাক্স রিবেট পাবে স্যার সে? না স্যার।
যদি ইনপুট ট্যাক্স না হয় তাহলে তার জন্য কি হবে? কস্ট ইনপুট এক্সপেন্স। তাহলে সে কি করবে? সেটা ওই প্রোডাক্টের কস্টের মধ্যে যোগ করে দিবে। লজিক কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। সেটা আমরা কোথায় শিখছি? ওই স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজমে শিখছি না স্যার? তারপরে যে ডিস্টর্টেড ভ্যাট মেকানিজমে শিখছি কিনা? জি স্যার। যদি এটা ইনপুট ট্যাক্স হিসেবে কনসিডার না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা এক্সপেন্স হয়ে যাবে। কি হয়ে যাবে? এক্সপেন্স হয়ে যাবে। আর উপরে যে তিনটা আছে সিডি আরডি এসডি, এটা নরমালি এক্সপেন্স। এটা নরমালি কি? এক্সপেন্স এক্সপেন্স। তাহলে এটা নরমালি এক্সপেন্স। তাহলে সিডি আরডি অলওয়েজ এক্সপেন্স। সিডি আরডি কি? অলওয়েজ Expense. এক্সপেন্স। অলওয়েজ এক্সপেন্স। তবে সাপ্লিমেন্টারি ডিউটি এসডি যেটা, সেটা একটা ব্যতিক্রম আছে। সেটা হলো যদি আপনি এক্সপোর্ট করেন, যে র মেটেরিয়ালসটা কিনছেন সেটা ব্যবহার করে আপনি ফিনিশ গুড এক্সপোর্ট করেন, তাহলে সেক্ষেত্রে যেটা এসডি দিয়ে আসছেন সেটা বেনিফিট পাওয়া যায়, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেওয়া যায়। তাহলে নরমালি এগুলো এক্সপেন্সে যাবে। তবে এসডিটা যদি যারা এক্সপোর্টার তাদের ক্ষেত্রে এসডিটা কি হবে? এক্সপেন্সে যাবে না। কথা কি বুঝতে পারছি স্যার? তাহলে আমরা কি শিখলাম? সিডিআরডি অলওয়েজ এক্সপেন্স। সিডিআরডি অলওয়েজ এক্সপেন্স। আর এসডি নরমালি এক্সপেন্স হয় শুধুমাত্র যারা এক্সপোর্টার। শুধুমাত্র কি? যারা এক্সপোর্টার যে র মেটেরিয়ালসটা ইম্পোর্ট করছে সেইটা ইউজ করে তারা এক্সপোর্ট করছে, এরকম যদি হয় তাহলে সেই এসডিটার বেনিফিট নিতে পারে। তাহলে তার জন্য কি এক্সপেন্স হবে? না স্যার, তার জন্য কি হবে? ব্যাক করবে তো। তার জন্য কারেন্ট অ্যাসেট থাকবে, যখন বেনিফিটটা নিবে তখন কারেন্ট অ্যাসেট থেকে বাদ চলে যাবে, টাকাটা চলে আসবে, রাইট? তাহলে এই 6টা জিনিস কোনটা কোনটা খরচে যাবে, কার ক্ষেত্রে খরচ যাবে, কার ক্ষেত্রে অ্যাসেটে থাকবে, বুঝতে পারছি না? পারি নাই? জি স্যার, বুঝতে পারছি। এবার আসেন তাহলে কস্টিং আসেন। এখন বলেন, স্যার। এই যে দেখেন, এই যে তিনটা জিনিস ইয়েলো কালার করছি, কয়টা জিনিস ইয়েলো কালার করছি? তিনটা। কি কি? সিডি আরডি এসডি। তাহলে আমরা বলছি যে তিনটা নরমালি খরচে আসবে। আসছে খরচে স্যার? যদি এটা এক্সপোর্টার হইতো তাহলে এই এসডিটা কি খরচে আসতো? না স্যার। না। এরপর দেখেন ভ্যাটটা কি আসছে খরচে? আসে নাই। কেন আসে নাই? কারণ এটা ওই ইনপুট ট্যাক্স হিসেবে কি পাইছে? রিবেট পাইছে, জন্য খরচে আসে নাই। লজিক কি মাথায় ঢুকতেছে স্যার? তারপর আমরা বলছি যে অ্যাডভান্স ট্যাক্স রিটার্ন সাবমিট করে অ্যাডভান্স ট্যাক্স সুবিধা পাওয়া যাবে, রিবেট পাওয়া যাবে, সরি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট পাওয়া যাবে। তাহলে সে যদি রিটার্ন সাবমিট করে সেটা কি হবে? খরচ আসবে? আসবে না। দেন এই যে আমরা কোশ্চেন দেওয়া ছিল যে কাস্টমস থেকে গুডস গুলা লোডিং আনলোডিং করে ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? 1 লাখ টাকা। এই যে 1 লাখ টাকা ফ্যাক্টরিতে মাল পৌঁছানো পর্যন্ত, এই যে ফ্যাক্টরিতে মাল পৌঁছানো পর্যন্ত যত খরচ, এইটা টোটাল অ্যামাউন্টটাকে বলে ল্যান্ডেড কস্ট। এটা অনেকে ল্যান্ডিং চার্জের সাথে মিলিয়ে ফেলে। ল্যান্ডেড কস্ট মানে ওই র মেটেরিয়ালসটা আপনার ফ্যাক্টরিতে গোডাউনে পৌঁছানো পর্যন্ত যা যা খরচ সেটাকে কি বলে? ল্যান্ডেড কস্ট। তাহলে আপনার ফ্যাক্টরিতে ওই র মেটেরিয়ালসটা ঢুকলো 2 কোটি টাকা, 2 কোটি 9 লাখ টাকায়, ঠিক আছে? এরপর এটা ঢুকার পর র মেটেরিয়ালসটা আপনি ব্যবহার করবেন আপনার ফ্যাক্টরিতে প্রোডাকশন করার জন্য। ফ্যাক্টরির খরচ আছে না স্যার? প্রোডাকশন খরচ, ওভারহেড, অন্যান্য মেটেরিয়ালস, তারপরে মেশিনের ডেপ্রিসিয়েশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের খরচ আছে না প্রোডাকশন কস্ট? ধরলাম যে আপনার 40% প্রোডাকশন কস্ট আছে। কত পার্সেন্ট? 40%। তাহলে 2 কোটি 40% হলে 83 লাখ টাকা হয়। আর আপনি 30% প্রফিট মার্কআপ করেন, তাহলে কস্টিং এর উপর 30% মার্কআপ করেন, প্রফিট যোগ করেন। তাহলে 2 কোটি 9 প্লাস 83, এই দুইটার যোগফলের হয় 2 কোটি 93, সেটা 30% করলে 87 লাখ 95। তাহলে আপনার প্রফিট সহ কত টাকা দাঁড়ালো ভ্যালু অফ সাপ্লাই? 3 কোটি 81 লাখ। তাহলে এবার এটার সাথে 15% ভ্যাট যোগ করে আপনি বিক্রি করবেন, তাহলে বিক্রয় মূল্য কত আসবে? ভ্যাট সহ মূল্য 4 কোটি 38। তাহলে দেখেন আপনার আউটপুট ভ্যাট কত টাকা আসছে? 57 লাখ টাকা। কত আসছে? 57 লাখ টাকা। আচ্ছা আপনি বলুন তো আমরা যে ইম্পোর্ট স্টেজে কত টাকা ভ্যাট দিয়ে আসছি? 28 লাখ টাকা। কত দিয়েছি? 28 লাখ টাকা। তাহলে আমাদের আউটপুট ভ্যাট হচ্ছে 57 লাখ টাকা। তাহলে আমাদের ইনপুট ভ্যাট 28 লাখ টাকা আমরা মাইনাস করতে পারবো, রাইট? মাইনাস করার পর আমাদেরকে আর কত টাকা ভ্যাট দেওয়া লাগবে? 29 লাখ টাকা। তাহলে আপনার টোটাল ভ্যাট অ্যামাউন্ট কত হলো? ইম্পোর্ট স্টেজে দিছি 28 লাখ টাকা, এখানে দিলাম 29 লাখ টাকা, টোটাল হলো 57 লাখ টাকা আমাদের ভ্যাট আসছে, রাইট? এই যে দেখেন আমি কি করেছি, আপনাদের র মেটেরিয়ালসটা ইনপুট থেকে শুরু করে অ্যাসেসেবল ভ্যালু, ডিউটি ক্যালকুলেশন করে ফ্যাক্টরিতে আসা পর্যন্ত, বিক্রি পর্যন্ত, সব একদম অবস্থানে যাওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম। আপনাদের বইতে কি এরকম আছে স্যার? স্যার এটা তো বইতেও নেই এবং এটা খুব অ্যাডভান্স। আমরা তো এক ক্লাসে এটা ঠিকভাবে আত্মস্থ করতে পারবো না। আপনি কি আমাদেরকে শীটটা দিবেন? আপনার গত ক্লাস কি আপনি করেছিলেন? স্যার ওই শীটগুলো ঠিক আছে, মানে এই এক্সেলটা আমি ক্লাস করেছি। হ্যাঁ, আমরা কি গত ক্লাসের ম্যাটেরিয়ালসটা শেয়ার করেছিলাম? জি স্যার, পেয়েছি। এই ক্লাসেও শেয়ার ম্যাটেরিয়ালসটা শেয়ার করব, পিডিএফ ফর্মে করব।
নিজের এক্সেলটা করবেন, তাহলে জি, একবার thank you, sir. পিডিএফটা ফলো করে নিজের এক্সেল করবেন, করলে আজীবন মাথায় ঢুকে যাবে, ভুলবেন না। কিন্তু যদি আমি আপনাকে এক্সেল দেই, আপনি এটা ঢুকে ঢুকে দেখবেন, 2 মিনিটে বুঝে যাবেন, কিন্তু জীবনে আপনার মাথায় ঢুকবে না। কথা ক্লিয়ার PDF বুঝতে থেকেই পারছি? হবে। জি, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত ক্লাস, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আপনাদের ক্লাসের অন্য যারা ক্লাসে জয়েন করে নাই, তাদের কি লাভ হয়েছে না লস হয়েছে স্যার ক্লাস জয়েন না করতে? লস হয়েছে স্যার। জয়েন না করতে লাভ হয়েছে, কারণ তারা যদি জয়েন করে নাই, কষ্ট করে এতক্ষণ পর্যন্ত শুনতে হয় নাই, এটা তাদের লাভ হয়েছে নাকি স্যার? লস হয়েছে স্যার। আপনারা দেখবেন যে যারা সিরিয়াসলি ক্লাসটা করছেন, তারা একদম ইজিলি আপনার ট্যাক্স এক্সামটা পাস করে চলে যাবেন। কিন্তু যারা এই ক্লাসগুলো করছে না, তাদের পাস করাটা অনেক কঠিন হবে, অনেক করতে হবে, অনেক ভুল ত্রুটি থাকবে, অনেক কিছু লজিক্যালি বুঝবে না। আপনারা সেদিক থেকে অনেক অ্যাডভান্স থাকবেন, পাস করে যাবেন সহজে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করুন স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।